কলকাতার বরানগরের একটা পুরনো বাড়িতে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। ঘটনার শুরুটা খুব সাধারণ ছিল। কয়েকজন বন্ধু ঘুরতে গিয়েছিল এবং ঘুরতে গিয়ে তারা বেশ কিছু জিনিস শপিং করে, কিন্তু সেখান থেকে ফিরে আসার পর রাতের বেলায় তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। ছাদের ওপর দিয়ে হাঁটা চলার শব্দ, আর একটা স্বপ্ন, যে স্বপ্নটা বাস্তব না স্বপ্ন তা বোঝা যেত না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এই ঘটনার মধ্যে সে নিজের খুব কাছের এক মানুষকে হারায়। যাকে হারায় তার মৃত্যু এত প্যাথেটিকভাবে হয়েছিল, এত নৃশংসভাবে হয়েছিল, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর একটা খুব পিকিউলিয়ার ঘটনা ঘটত। সেই ঘরের যে আলমারি ছিল, সেই আলমারির দরজা এমনি এমনি খুলে যেত। আজকের যে ঘটনা কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং আপনারা শুনতে চলেছেন, তা শোনার পর হয়তো বেশ অনেক দিন আপনাদের নিজেদের গায়েও কাঁটা দেবে। কিউরিও ফাইটের আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প নিতে চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো মৌসুমী, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি স্পেসিফিক্যালি এমন একটা ঘটনার ব্যাপারে আমাকে জানিয়েছো যেটা বড়নগরে, যেটা আমাদের বাড়ির খুব কাছে, এবং সেখানে এমন একটা পিকিউলিয়ার ঘটনা ঘটেছে যে ঘটনাটা সত্যি কথা বলতে মানে এরকম টাইপের ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। আর ঘটনাটা মারাত্মক ভয়েরও। কি ঘটেছিল মৌসুমী, একদম শুরু থেকে আমি জানতে চাই কি ঘটেছিল, ডিটেলসে বলো। হুম অ্যাকচুয়ালি এরকম ঘটনা, মানে এই ঘটনাটা আমি শেয়ার করার জন্য নিজেও মানে খুব চেয়েছিলাম যে তোমাকে বলি, কিন্তু যখন থেকে আমি ভেবেছি এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করব, তখন থেকেই তুমিও জানো, তোমাকেও জানিয়েছি, আমার ঘরে কিছু না কিছু প্রবলেম লেগেই রয়েছে। মানে আমি যে ঘটনাটা শেয়ার করব সেই না সময় আমি পাচ্ছি না কিছু করতে পারছি। আর ঘটনাটা সত্যিই ইউনিক লেগেছে আমার, মানে এরকম ঘটনা আমিও শুনিনি কখনো যে এরকম কিছু ঘটতে পারে। তো আমি তোমাকে যেমন ভাবে শুনেছি সেভাবে না বলে, মানে যেভাবে আমি বুঝতে পেরেছি ঘটনাটা, আমি তোমাকে সেভাবে বলছি, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা 2022-এর শেষের দিকে হবে। সেই সময় আমি দিল্লিতে ছিলাম। আমার মাসির মেয়ের সাথে, মানে মানে কি বলবো, দূর সম্পর্কের এক মাসির মেয়ের সাথে ঘটনাটা ঘটে। ওর নাম পিউ। তো সেই সময় আমি দিল্লিতে ছিলাম, তো শুনেছিলাম মায়ের মুখ থেকে যে পিউ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। তো জ্বর নাকি ওর কমছে না, ওর মানে এত ডাক্তার দেখানো হচ্ছে, এত কিছু হচ্ছে, টেস্ট হচ্ছে, টেস্টের রিপোর্ট সব নর্মাল, বাট ওর মানে কোনো কিছুতেই ওর জ্বর কমছে না। আর ওর চেহারা নাকি প্রচন্ড ভাবে খারাপ হয়ে যায়। তো সেটা শোনার পর মাঝে মাঝে ওর খবর নিয়েছিলাম, কিন্তু ফোনে তো আর সব কথা হয় না, খবর হয় না। তো তারপর যখন এলাম এখানে, তারপরেও টুকটাক ফোনেই কথা হয়েছে, ওর সাথে মুখোমুখি কখনো আর দেখা হয়নি। তো লাস্ট এই ডিসেম্বর মাসের শুরুতে ওর সাথে আমার দেখা হয়। তো তখন এক কথা দু কথায় মানে এই কথা বলতে বলতে, 2025-এ? হ্যাঁ 2025-এর ডিসেম্বর মাসের প্রথম উইকের দিকে ওর সাথে আমার দেখা হয়েছিল। ওকে। ওর বাড়িতে গেছিলাম, যেহেতু অনেকদিন মানে সামনাসামনি কোনো দেখা সাক্ষাৎ নেই। তো সেজন্য ওর সাথে দেখা করতেই যাই। তো তখন কথায় কথায় ওর সাথে কথা হয় যে মানে কি হয়েছিল, ওর সাথে শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম, ইভেন ওই রেশটা এখনো আছে। মানে অ্যাকচুয়ালি ও একটু হেলদির দিকে ওর চেহারাটা ছিল, প্রচন্ড মোটা বলবো না, বাট মোটামুটি হেলদি ছিল। কিন্তু এখনো ওর চেহারাটা মানে ভালোই রোগা হয়ে গেছে। তখন নাকি ওর এতই রোগা হয়ে গেছে, ওর নাকি মানে হাড়গোড় গোনা যেত। জানি না সেটা কি করে, বাট তারপর শুনলাম। তোর মাকে জিজ্ঞাসা যখন করেছিলাম, ওর মা বলেছে যে একদিন নাকি মানে ও সকাল সকাল ঘুম থেকে উঠে যেত, যেহেতু কলেজে যাওয়ার ব্যাপার আছে, তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ও কলেজে বেরিয়ে যেত। তো একদিন সকালবেলা, মানে তার আগের দিন অব্দি সবই নর্মাল ছিল, সকালে দেখছে যে টাইম হয়ে গেছে, যখন ও সাধারণত উঠে যায় তার থেকে টাইম ক্রস করে গেছে, বাট ও ঘুম থেকে উঠছে না, ও তখনও মানে শুয়েই রয়েছে নিজের। আর ও ওপরের ঘরে থাকতো। তো তোর মা যখন যায় ওপরে ওকে ডাকতে, তখন ওকে যখন ধরে ওর গাটা ধরে, ওর মা মানে বলতে গেলে ছ্যাঁকা খেয়ে গেছে।
ওর মা দেখছে ওর গা হাত পা নাকি জ্বরে পুড়ে যাচ্ছে প্রচন্ড ভাবে, মানে হ্যাঁ প্রচন্ড জ্বর, মানে ওরকম এত জ্বর নিয়ে একটা মানুষ যে শুয়ে থাকতে মানে পারছে, ও যে আছে সেটাই ওদের বিষয়, মানে তাপ ছড়াচ্ছে এতটাই নাকি জ্বর। তো সাথে সাথে ওর বাবাকে ডেকে ওকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। তো মানে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, সবই দেয়, মেডিসিন দেয়, বাট জ্বর কমছে না কিছু, যে এই জিনিসটা আমরা শুনেছিলাম। এর পরের যে ঘটনাটা, মানে এরপর থেকে মানে কি হয়েছিল না হয়েছিল, কিসের জন্য কি, তারপরের ঘটনাটা পিউর মুখ থেকে আমি শুনি। তো পিউ যেটা বলে, পিউ ইদানিং প্রচন্ড ভয় পাচ্ছিল নিজের ঘরে থেকে। এবার ওর ঘরের বর্ণনাটা আমি তোমায় দিই, তাহলে তুমি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ওদের এক কাটার ওপরে নিজেদেরই মানে জায়গায় নিজেদেরই একতলাই বাড়ি ছিল, একটা ঘর, নিচে একটা বড় দেখে ঘর, একটা তোমার টয়লেট আর রান্নাঘর, আর একটা ছোট্ট মতো একটা স্টোর রুম টাইপের ছিল। এবার যে মানে প্রথমে ওরা কি করতো, বাবা মা মেয়ে এক মেয়ে একসাথেই থাকতো একটা ঘরে। এবার যখন ও বড় হচ্ছে, ওর পড়াশোনা থাকছে, ও রাত জেগে হয়তো পড়ছে, তো এটা দেখার পর এবার বড় হচ্ছে মেয়ে, এবার একসাথে থাকাটাও একটু মুশকিল, তারপর ওর পড়াশোনার চাপ আছে। তো সেই জন্য ওরা কি করে, ওর বাবা ওই ছাদের ওপরে ওকে একটা ঘর করে দেয়, মানে এই ছাদের উপরে যেটুকু জায়গা থাকে ওর মধ্যে একটা ঘর করে দেয়, ছাদের জায়গাটা একদম কমে আসে। তো ওর ঘর থেকেই ছাদে যাওয়ার একটা মানে দরজার মতন করে দেয়, যাতে ছাদে যেটুকু পোর্শন রয়েছে ওখানে যেন যাওয়া যায়। তো ওপরে ওর ঘরে শুধু একটা মানে খাট ছিল বড় দেখে, খাটের সাথে লাগোয়া একটা তোমার স্টাডি টেবিল ছিল বড় দেখে কাঠের, চেয়ার ছিল, ওর স্টাডি টেবিল একটা বড় দেখে তোমার ল্যাম্প শেড টাইপের রাখা ছিল, মানে যেটাতে ও পড়তে টড়তে পারবে সেই হিসাবে। আর সোজাসুজি ওর খাটের মুখোমুখি একটা কাঠের আলমারি ছিল, মানে অনেক পুরোনো আলমারি, সেটা ওদের ঘরে মানে বহু বছর ধরেই রয়েছে, ওর ঠাকুমার সময়কার আলমারি ওটা। তো ওটা ছিল, আর মানে আলমারি থেকে একটু মানে দুপা হাঁটলেই ওদের ছাদের যাওয়ার যে দরজাটা করে দিয়েছিল নতুন করে, সেই দরজাটা ছিল। তো এটা হলো ওর ঘরের বর্ণনা। তো রেগুলার বেসিসের মতন ও যেমন কলেজ থেকে ফিরতো, হাত পা ধুতো, খাওয়া দাওয়া করতো, তখন ও নিচেই থাকতো উপরে। তখন ও একদম রাতে যখন ও উপরে উঠতো, তখন একেবারে মানে খাওয়া দাওয়া করে রাতে একেবারে উপরে উঠে, তখন ওর যদি পড়াশোনা থাকতো বা যা থাকতো তখন ও করে ঘুমিয়ে পড়তো। তো এরকমই একটা রাতে হঠাৎ করে ও মানে খাওয়া দাওয়া করে উপরে উঠেছে, খেয়েছে দিয়েছে, ঘুম মানে উপরে এসে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে যখন ওর হঠাৎ করে চোখ খুলে যায় কোনোভাবে, কোনো একটা শব্দে, হয়তো যেহেতু ছাদের ওপরটা ওদের ওপরের দোতলার যে ছাদটা ছিল সেটা অ্যাসবেস্টাস বা টিন এরকম কিছুই মানে দেওয়া রয়েছে, তো কোনো একটা হয়তো সাউন্ডে ওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখন মানে ও ওঠে, ও হঠাৎ করে তখন ওর ঘরটা না মানে ওই হলুদ রঙের যে ছোট ডিম লাইট যেগুলো জ্বলে আর কি, ওরকম নাইট বাল্ব টাইপের জ্বলছিল, মানে একদম হালকা মতো। ও সোজাসুজি যখন তাকায়, ও যেহেতু একদম খাটের সোজাসুজি কাঠের আলমারিটা, তাকিয়ে দেখে আলমারির একটা পাল্লা না খোলা, ঠিক আছে। তো মানে সোজাসুজি খোলা, র্যান্ডম, মানে ও হ্যাঁ খুলে র্যান্ডাম ওপেন, ও খোলেনি, মানে দরজাটা খোলা। এবার ও অন্ধকারে দেখছে, ও ভাবছে কি ভুল দেখছি নাকি। তারপর ও গিয়ে কোনো রকম ও বড় লাইটটা ঘরের জ্বালায়। তো জ্বালিয়ে ওই মানে খোলা আলমারি দেখে প্রথমত ওর ভয় হয় যে বাবা কোনো চোর টোর ঢুকলো না তো, যেহেতু ছাদের মধ্যেও একা থাকে একটা ঘর, আর মানে হাইট তো খুব বেশি না, একতলা বাড়ি ধরেই নাও, একতলার ওপরে মানে রুমটা করা আছে। তো তারপরও ভাবে যে না, চোর তো ঢোকার সম্ভাবনা নেই, কারণ কি ভেতর দিক থেকে ওই দরজাটায় তালা লাগিয়েই শুয়েছে। তো তারপরে ও ভাবলো যে হয়তো কোনোভাবে হয়তো খুলে ঠুলে গেছে বা আটকাতে ভুলে গেছে কোনো, মানে যেহেতু ওর জামা কাপড় তো সবই ওখানে থাকতো রেগুলার বেসিসের, তো হয়তো মানে কোনোভাবে লক করতে মানে সেটা প্রবলেম হয়েছে হয়তো। তো সেই জন্য ও কি করে, লক করে শুয়ে পড়ে। ভালো কথা, সেদিনকে গেল। তারপরের দিন আবারও ঘুমিয়েছে। ভোরের দিকে যখন ও ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে সেম ভাবে ওই একটা পালনা খোলা দরজার, মানে তোমার ওই আলমারি একটা ইয়ে খোলা রয়েছে। তো সেটা দেখে এবার ওর না মানে একটু ডাউট হয় যে মানে আলমারির পালনা খুলে যাচ্ছে কি করে, ও তো রাত্রেবেলা যখন শুচ্ছে ভালো করে লক করেই শুয়েছে দেখেছে। তো ও ভাবে যে মানে এরকম এরকম করে 2-3 দিন হয়ে গেছে অলরেডি। এবার ও নিজের না মাকে জিজ্ঞাসা করে যে মা, তুমি যখন আমাদের ওপরে ওঠো তখন কি কোনোভাবে দেখো যে পালনা মানে আলমারির দরজা টরজা খুলে থাকতে? তো ওর মা বলে যে না, আলমারি তো লক করা থাকে, দরজা খুলবে কি করে? তখন ও বলে যে না, আমি কিছুদিন ধরে দেখছি যে রাতে আমি যখন ঘুম থেকে উঠছি সকালবেলা, দেখছি এই দরজার মানে একটা পালনা খুলে আছে। তখন ওর মা মানে বলে যে তাহলে কি লকটা খারাপ হয়ে গেছে? তখন ও বলে যে লক যদি খারাপই হয় তাহলে তো মানে তোমার মানে আমি যখন লক করছি আলমারিটা তখন তো লকই হবে না, তাহলে তো তখনই খুলে যাওয়ার কথা। সারাদিন খুলছে না, সব সময় আটকানো রয়েছে। ঘুম থেকে যখনই আমি মানে রাতে যখন ঘুমোতে যাচ্ছি, সকালে উঠে কি করে তাহলে এটা দেখছি? আর মা বলে হয়তো কোনো প্রবলেম হয়েছে বা কিছু, ঠিক আছে পরে ঠিক করা যাবে, দেখা যাবে, তুই আরো 2 দিন দেখ, যদি এরকম হয় আমরা ঠিক করে দেবো। তো এই নিয়ে কথা হয়, ভালো কথা। এবার ওই পিওর মনে না এই জিনিসটা একটু মানে যেহেতু 3-4 দিন পর পর হয়েছে, একটুখানি
মানে কিউরিসিটি জাগে যে কি হলো ব্যাপারটা, এরকম খুলে যাচ্ছে কেন দরজা টরজা হঠাৎ করে। তো ও কি করে, ও ভাবে কি ঠিক আছে, মানে যেই রাতে ও মানে মানে ঘুমানোর আগে ও ভাবে যে ঠিক আছে আজকে রাতে আমি দেখি তো এটা কখন খোলে বা কি করে খুলছে। কারণ কি ও যখন শুচ্ছে তখন ও ভালো করে টেনে টুনে দেখছে, আটকানো থাকছে। তো ও কি করে, ও বলে ঠিক আছে আজকে রাতে এমনি একটুখানি বই ঠই পড়ি, দেখি এমনিও তো রাতে অনেক সময় ঘুম হয় না ঠিক মতো। তো যখন খুলবে, যদি যদি খুলে যায় কোনোভাবে তাহলে আমি দেখতে পারবো। তো ও কি করে, এই ঘরের ওই ছোট মানে নাইট বাল্বটা ছোট জ্বালিয়ে ও পড়তে বসে। তো এমনি নর্মাল আর কি র্যান্ডামলি গল্পের বই পড়ছিল বা নিজের কোনো কাজ করছিল। তো পড়তে পড়তে তখন রাত হয়ে গেছে অনেকটা, পুরো একদম চারদিকটা নিস্তব্ধ। ওর মানে স্টাডি টেবিলে বসেছে, খাটের তোমাকে বললাম যেমন সোজাসুজি একদম খাটের গায়ে লাগোয়া স্টাডি টেবিল, ওখানটা বসেছে, আলমারির দিকে ওর পিঠ করা। তো বসে পড়ছে, হঠাৎ করে ক্যাচ করে মানে একটা, যেমন আলমারি খোলার যে কাঠের আলমারি পুরোনো দিনের খোলার যে শব্দ, ওরকম ক্যাচ করে না আলমারিটা খুলে গেল, যে সেটা বুঝতে পারছো। মানে আলমারির পাল্লাটা খুলছে, ক্যাচ 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 করে ওরকম আওয়াজ হচ্ছে, ওপেন হয়ে গেল আলমারিটা। ঠিক আছে, তখন ওর যে ঘড়িটা ওর সামনে রাখা রয়েছে টেবিলে, তো ওখানে তখন বাজে 2:10 নাগাদ। 2:10 রাত্রেবেলা, চারদিকে নিস্তব্ধ। তুমি সিচুয়েশনটা ভাবো, ও বসে আছে অন্ধকার একটা ঘরে, ওই জাস্ট ওই টেবিলের যেটুকুনি আলো পড়ছে ল্যাম্পশেডের, ওর মধ্যে ও পিঠ করে যেখানে বসে আছে, ও শুনতে পাচ্ছে ওর পিছনের মানে কাঠের আলমারিটা হঠাৎ করে খুলে গেছে। তো ওটা মানে আওয়াজটা শুনে না ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো ও যে ওখান থেকে উঠবে, ওর মানে কিছু মানে ও আর কিছু করতে পারছে না, ও জাস্ট ওখানটাই মানে স্থায়ীভাবে, ও যখন বলছে ওর গলায় তখনও ভয় মানে প্রেজেন্ট, যে ও বলছে যে আমি এখানটা বসে আছি, যে মানে আমি যে উঠে যে পিছনে ফিরবো বা আমি যে একবার ঘাটটা ঘুরিয়ে দেখবো যে কি চলছে ওখানে, আমার দেখার কোনো সাহস নেই। ঠিক আছে, তো ও একদম মানে বসে রয়েছে চুপচাপ, ওর মানে ঘেমে গেছে লিটারেলি। তো ওরকম পুরো শান্ত, আর কোনো আওয়াজ নেই ঘরে, যে কোনো আওয়াজ হচ্ছে কোনো কিছু হচ্ছে কিচ্ছু না, একদম শান্ত পরিবেশ। চুপচাপ ওই দরজাটা মানে খুলে গেল, কেউ যেন মানে টেনে খুলে দিল দরজাটা, ব্যাস এতটাই। তো ওটা হওয়ার পরে বেশ কিছুক্ষণ চুপচাপ হয়ে বসার পরে ও অনেকটা মানে সাহস সঞ্চয় করে ও আর পিছনে মানে ধীরে ধীরে ফেরে। ফিরে দেখে যথারীতি ওই আলমারির দরজা খোলা, একটা পাল্লা খোলা। তো ওটা দেখার পর ওর ঘরে লাইট ফাইট জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে আবারও লক করে, লক করে লাইট জ্বালিয়ে রাতে শোয়। আর সেই রাতে না প্রচন্ড ও ভয় পেয়ে গেছে, মানে প্রথমবারের জন্য, যেহেতু এই জিনিসটা ও তো ফেস করছিল না, ও যখন সকালে উঠছিল তখন হয়তো দরজা খোলা দেখছিল, এই জিনিসটা যে ও ফেস করলো এবার ওর ভয় লাগতে শুরু করেছে। মানে পুরোটা নিজের চোখের সামনে হচ্ছে না? হ্যাঁ, মানে ও পিছনে মানে ও বসে আছে স্টাডি টেবিল, ওর পিছন দিকে আলমারিটা, ও আওয়াজটা শুনলো যে ক্যাচ করে, মানে যেই দরজা মানে আলমারিটা ও লক করেছে রাতের বেলা, ও টেনে টুনে দেখেছে কোনোভাবে খুলছে না, একদম মানে আটকানো, লক থাকলে যেটা হয় আর কি, তুমি যতই চেষ্টা করো তো খুলবে না। ওটা আস্তে করে খুলে গেল, মানে আওয়াজ হলো পুরো ক্যাচ করে, মানে কেউ যেন লকটা ভেতর থেকে ট্যাক করে খুলে দিল, খুলে মানে দরজাটা ওপেন হয়ে গেল। তো এটা ও ফিল করছে, এবার ফিল করার পর ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ঠিক আছে, এরপর কি হয়, ও তারপরের দিন ও শিয়ালদার কোন একটা কলেজেও পড়তো, আমি নাম ভুলেও গেছি আর আমি বলছিও না। তো ওই কলেজ থেকে ফেরার পথে না মানে মসজিদ, মানে বেশ কটা মসজিদ পড়তো, তো সেখানে ও নিজেই যায়। ও কাচের শিশির মধ্যে, আমরা জানি যেমন মসজিদে তোমার জল পোড়া তেল পোড়া এগুলো দেয় হয়তো, তো ও কাচের শিশির মধ্যে জল নিয়ে গেছিল মসজিদে। তো গিয়ে ও জানায় ওখানে গিয়ে যে আমি একটু ভয় পাচ্ছি, মানে মনে হয় আমার হাওয়া বাতাস লেগেছে বা কিছু, রাতের বেলা ঘুমাচ্ছি যখন, আহ ঠিক মতো ঘুম হচ্ছে না, একটু শরীরটা খারাপ করছে। তো ওরা, যাই হোক, যে মৌলবী ছিলেন উনি, উনি ওকে ঝাড়ফুঁক করে ওই তোমার ওই জলের মধ্যে মন্ত্র যেটা ওনারা বলেন আর কি, তো সেটা করে ওকে দিয়ে দিয়েছে। ওকে বলেছে যে ঠিক আছে তোমার চিন্তা নেই, তুমি যখন শোবে রাত্রেবেলা, শোয়ার আগে এই জলটা মানে 3বার খেয়ে তুমি শুয়েও, মানে আশা করি কোনো সমস্যা হবে না, হাওয়া বাতাস লাগলেও মানে ঝাড়ফুঁক করে দিয়েছে, কেটে যাবে জিনিসটা। তখন ও বলে আচ্ছা ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে যায়। এরপর কি হয়, ওই জলটা নিয়ে যখন ও বাড়ি আসে, তো ও কি করে, ও কিন্তু মানে সহসা ওপরে ওঠে না, ওর নিচেই থাকে। ও হঠাৎ করে ওর কি মনে হয়েছে, ও ভাবছে ঠিক আছে জল টল রয়েছে ব্যাগের মধ্যে। আর হ্যাঁ, ওই কথাগুলো ওর মা বাবাকে কখনো জানাতে পারেনি, তার কারণ ওর মা বাবা না প্রচন্ড ভাবে নাস্তিক। মানে ওর মা বাবা ওই মানে কি বলবো, সেই সময়ের হয়েও না ভগবানের সেভাবে বিশ্বাস রয়েছে, না তোমার কি বলবো যে ভূতে বিশ্বাস, মানে ভূতে তো বিশ্বাস নেই, ভগবানেও সেভাবে নেই বিশ্বাস, মানে ওই করতে হয় করে, মানে এই ধরনের আর কি, পার্টিকুলার বুঝলে? কিছু পলিটিক্যাল কি বলবো আইডিওলজির জন্য ব্যাপারটা হয়তো হতে পারে এখন। জানি না, হ্যাঁ হতে পারে হয়তো, হুম। কিন্তু মানে ওরা কোনো কিছুতেই না সেভাবে বিশ্বাসী না, ভূতেও বিশ্বাসী না, ভগবানও সেভাবে বিশ্বাসী না, মানে করছে করছে এরকম ধরনের। তো প্রচন্ড ভাবে নাস্তিক দুজনেই, মা বাবা কেউই মানে কম মানে কমতি না, যে মা মানে বাবা মানে না ওরকম না, দুজনেই নাস্তিক। ওদেরকে যদি কিছু বলে, ওরা টানতে টানতে ওকে হিড় করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর কিছুই না।
বলবে মাথার সমস্যা আছে, মানে এই ধরনের, ঠিক আছে, মানে ডাইরেক্ট ওকে বলবে মাথার সমস্যা, পাগল হয়ে গেছে। তো ও সেই জন্য কিছু বলেনি। এবার ওর হাত ওই জলের বোতল, ওই কাঁচের শিশি, ওই যদি দেখে তাহলে তো ওকে বলে উদ্ধার করে দেবে ওকে। তো সেই জন্য ও কি করে, ও ওপরে উঠে যায়। ওপরে উঠে ও ভাবে যে ঠিক আছে টেবিলে আমি জলটা রেখে তারপরে নিচে নামবো। ও যেই ওপরের দরজাটা খুলে পা দেয় ওর ঘরে, কোনোভাবে কোনো ফোর্স বা কিছু মনে হয় না, ওকে পিছন থেকে ধাক্কা মেরে এমন জোরে ওকে মানে ছিটকে পড়ে, ও এত জোরে হোঁচট খায় বা ও ছিটকে পড়ে। ওই খাটের দেখবে পায়ার নিচে অনেকে না খাটটাকে উঁচু করার জন্য ইট রাখে, তো ইট রাখা ছিল, দুটো বড় বড় ইট রাখা ছিল, ওই ইটের মধ্যে গিয়ে ওর কপালটা পুরো মানে গিয়ে পড়ে। এ বাবা। হ্যাঁ, পুরো ফেটে তো রক্ত, মানে ওই যে কাচের যে শিশিটাও হাতে নিয়েছিল সেটা তো পুরো ভেঙে চুরে পুরো একদম কাচ কাচ, পুরো চারদিকে জল টল পড়েই গেছে, সেরেই দাও। ওর মাথা ফেটে পুরো রক্তারক্তি অবস্থা। তো চিৎকার শুনে তোর মা বাবা উপরে যায়, দেখছে পুরো মেয়ের মাথা ফাতা ফেটে পুরো রক্ত টক্ত বেরিয়ে গেছে, মানে কপাল টপাল, মানে একটু হলে চোখে মানে চোখটাই অন্ধ হয়ে যেত এরকম অবস্থা, পুরো কপাল টপাল পুরো ফেটে গেছে। তো সাথে সাথে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, গিয়ে ওকে স্টিচ পড়ে, প্রায় 3-4টে স্টিচ পড়ে। তো হবে তারপরে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওকে নিয়ে আসা হয় ঘরে। তো ও তখন না মানে ও ভাবলো, যখন ও ঘরে এসেছে ও ভাবছে যে আমি হোঁচটটা খেলাম কোথায়, মানে হোঁচট খাওয়ার কোনো জায়গা নেই। ওদের যখন মানে ওপরে ওকে যখন ঘরটা করে দিয়েছে ওর মা বাবা, সামনের যে আমরা দেখবে যে ছাদের যে তোমার চৌকাঠটা হয় সেটা অন্যান্য ঘরের চৌকাঠের থেকে অনেকটা উঁচু ধরনের হয়। তো যেহেতু ও ঘরটা ওখানে করছে, তো ওর মা বাবা কি করে ওই চৌকাঠটা না ভেঙে দিয়েছিল, পুরো প্লেন করে দিয়েছিল, যাতে মানে কোনো হাঁটতে চলতে কোনো অসুবিধা না হয়, ঘর যাতে ভালো করে মানে ঝাড় দিতে পারে, মোছামুছি করতে পারে। তো কোনো চৌকাঠ ছিল না, অথচ ওই চৌকাঠের জায়গাটায় মানে যখনই ও রুমটায় পা দেয়, কোনোভাবে ও এত জোরে ছিটকে, ও বলছে যে মানে কোনো মনে হয় পিছন থেকে কোনো ফোর্স বা সামনে থেকে কোনো ফোর্স না ওকে মানে টেনে ধরেছে, ও এটা ফিল করেছে পুরো। তো ও মানে খুঁজে পায় না যে কোথায় ও মানে হোঁচটকে পড়লো। তো গেল এই অবস্থা, ভালো কথা। এরপর যখন ওই মাথা ফেটে গেছে, ও স্টিচ স্টিচ করে যখন বাড়ি এসে গেছে, ও যখন সেই রাতে ঘুমালো, সেই রাত থেকে ওর সাথে আবার হলো অন্য এক ঘটনা শুরু। এতদিন ও জাস্ট ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আলমারি খোলা দেখছিল। এখন থেকে ও কি দেখতে শুরু করলো, একটা স্বপ্ন দেখতে শুরু করলো। এবার এই স্বপ্ন, এটা স্বপ্ন না বাস্তব তার মধ্যে না মানে ও নিজেও কনফিউজড। জিনিসটা ও কি দেখতো, ও ঘুমিয়েছে, ও দেখছে, স্বপ্নের মধ্যেই দেখছে, ঠিক আছে, যে আলমারির দরজাটা যেভাবে ও শুনেছে ওরকম ক্যাচ করে একটা শব্দে আলমারির দরজাটা খুলে গেল। আলমারির তো তাক তাক থাকে, ওপরের দিকে একটু তাক থাকে, নিচে নিচে তোমার পরপর তাক সাজানো থাকে। ও দেখছে ওপরের তাকে ওর জামা কাপড় যে রাখা রয়েছে হ্যাঙ্গারে, হ্যাঙ্গার থেকে মানে পিছনের দিকে কেউ হ্যাঙ্গারটাকে আস্তে করে ফাঁক করে ভেতর দিকে কেউ একটা উকি মারছে। এটা কিন্তু ও স্বপ্নে দেখছে, ঠিক আছে, যে কেউ একজন হ্যাঙ্গারটাকে মানে সরিয়ে ওখান থেকে উকি মারছে। আচ্ছা। হ্যাঁ, উকি মারতে মারতে ওই যে তাকগুলো সেগুলোতে মানে পা দিয়ে দিয়ে মানে সিঁড়ির মতো করে কেউ একজন ওই ওই একটা খোপ দিয়ে মানে নেমে নেমে না নিচে নামছে ওই আলমারিটা থেকে। নেমে হেঁটে হেঁটে ওর যে বিছানা, ওর বড় একটা খাট রাখা ছিল, ও একটা সাইডে তো ও শুয়েছে, ও দেখছে ওখানে একটা মানে পুরুষ আকৃতি, ঠিক আছে, মুখটা বোঝা যাচ্ছে না, পুরুষ আকৃতি বোঝা যাচ্ছে এইটুকু। হেঁটে হেঁটে কেউ একজন এসে ওর পাশে ওর দিকে পিঠ করে পিছন দিকে ফিরে শুয়ে আছে। আর যখন শুচ্ছে সে না কিছু একটা চ্যান্টিং করছে, মানে কিছু একটা বলছে অন্য একটা ভাষা, সেটা কোনো মানে আমাদের চেনা জানা কোনো ভাষা না, কোন একটা মানে হিব্রু ভাষা বা যে ভাষাই হোক, আমি জানি না কোন ভাষা ওটা। তো কোন একটা ভাষা ও একটা চ্যান্টিং করছে। এবার এটা যখন ও দেখেছে যে মুহূর্তে, ওর স্বপ্নের মধ্যে ওর মানে ঘুম টুম ওর ভেঙে গেছে, ও লাফ দিয়ে উঠেছে ঘুম থেকে। উঠে ও সেম সামনের দিকে যখন তাকিয়েছে, ও দেখছে ওই আলমারির দরজা মানে একটা পাল্লা খোলা। আর এবার দেখছে যেটা, প্রত্যেকদিন তো দেখতো যে একটা পাল্লা খোলা থাকতো, এবার ও দেখছে যে দুটো পাল্লাই খোলা, ঠিক আছে, মানে যেটা ও স্বপ্নে দেখেছে যে যেই এন্টিটিটা আর কি বেরিয়ে আসছে ফাঁক করে, সে দুটো পাল্লাই না হাত দিয়ে সরিয়ে নেমে আসছে। এবারও এক্সাক্ট ও যখন ঘুম থেকে উঠেছে, ও দেখছে দুটো মানে তোমার পাল্লাই পুরো ফাঁক করা রয়েছে, মানে পুরো একদম ওপেন রয়েছে, ও পুরো দেখতে পাচ্ছে সেটা। এবার দেখে তো ওর মানে শরীর আরো খারাপ করছে। এবার এই জিনিসটা, এই যে স্বপ্নটা, সেটাও ও 2-3 দিন ধরে দেখছে। এবার ও যে কি করবে ও বুঝতে পারছে না, প্রচন্ড ভয় পাচ্ছে। এবার এই জিনিসটা ও কি করে, ও নিজের যে বেস্ট ফ্রেন্ড থাকে পিঙ্কি বলে মেয়েটি, ওকেও শেয়ার করে যে আমি জানি সেরকম করে ভয় পাচ্ছি। কলেজে থাকতে ও শেয়ার করেছিল যে আমি এরকম করে ভয় পাচ্ছি, এই জন্য মানে আমার প্রচন্ড মানে শরীর খারাপ করছে, আমি একটা রাতও ঘুমাতে পারছি না। আর এর জন্য কি হচ্ছে বলতো, যখন এরকম রাতে স্বপ্ন দেখছে, ভয় পাচ্ছে, ও না রাতে ঠিক মতো শুতে পারছে। আর ওর যেহেতু মাথায় এটা চলছে, ও যতই গভীর ঘুমে ঘুমাক না কেন এই স্বপ্নটাও দেখছেই।
আর দেখে ওর ঘুম ভেঙেই যাচ্ছে, ঠিক তোমার 2:30, 3টে, 2:45 এই টাইমটা ঘুমটা ভেঙে যাচ্ছে। তারপর সারা রাত্রে ও আর শুতেই পারছে না, ওই ভয়ের চোটে বলো বা যাই বলো, ও ঘুমাতে পারছে না। তো এটা যখন ওর বান্ধবীকেও বলে, তোর বান্ধবী বলে তো এটা তো ঠিক না, হয়তো কোনোভাবে হয়তো তুই ভয় পাচ্ছিস বা হঠাৎ করে কি হলো তোর, তো আলমারিতে কোনো সমস্যা? তখন ও বলে যে আলমারিতে তো সমস্যা থাকার কথা না, কারণ কি এই আলমারিটা তো অনেক পুরনো, মানে অনেক বছর ধরেই তো আমাদের ঘরে রয়েছে, কখনো তো এটা হয়নি এরকম। তখন বলে তখন তাহলে কি করবি, তাহলে চল তাহলে আরেকবার না হলে আমরা কোনো মসজিদে যাই, গিয়ে আমরা একটু দেখিয়ে আসি, বা বলি যে তখন তো তোর প্রথম যখন তুই মসজিদে গেছিস তখন তার তুই এই স্বপ্নগুলো দেখতি না, এখন না হলে তুই একটু বল ডিটেলসে যে কি হয়েছে তোর সাথে। তো যাই হোক, তো ওর বান্ধবী পিঙ্কি ওকে নিয়ে ওই কলেজ স্ট্রিটে আবার কোন একটা মসজিদে যায়, তো গিয়ে ওনাকে যে মৌলবী ছিলেন তাকে সব বলে খোলাখুলি ভাবে যে এরকম এরকম আমি স্বপ্ন দেখছি, আমার ভয় করছে, তো এই জিনিসটা আমি শুধু আলমারির দরজা ওপেন দেখছি আর এরকম করে দেখছি, এখন আবার নতুন নতুন দেখছি যে কোনো একটা মানুষ আর কি ওখান থেকে বেরিয়ে আসছে। তো মৌলবী যিনি ছিলেন উনি এমনি ওকে আহ জল পড়া আবারও দেয়, ওকে হাওয়া মানে তোমার যাতে হাওয়া বাতাস না লাগে সেই ঝাড়ফুঁক করে দেয়, আর ওকে একটা কথা বলে যে তুমি আলমারিটা নিয়ে বারবার দেখছো, তোমার কি মনে হয় যে আলমারিতে কোনো জিনিস আছে যেটা কিনা থাকার কথা না? হঠাৎ করে তোমার যেই আলমারিটা তোমার ঘরে এত বছর ধরে রয়েছে, হঠাৎ করে সেই জিনিসে তুমি ভয় কেন পাবে? আলমারির দরজা কেন খোলা পাচ্ছ? আর তুমি এরকম একটা অদ্ভুত পিকুলিয়ার টাইপের স্বপ্নই বা কেন দেখছো? এরকম তো দেখার কথা না। তখন বলছে আমি সেটাই বুঝতে পারছি না যে কেন হচ্ছে। তখন উনি বলেন আর কি ওকে, যে তুমি একটা কাজ করো, তুমি না দরজাটা মানে ভালো করে তুমি আলমারিটা ওপেন করে ভালো করে আলমারি থেকে না সব জিনিসপত্র নামিয়ে দেখো তো, ওখানে কি এমন কিছু আছে যেটা থাকার কথা না? তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। আর ওকে বলে যে যদি এরকম কিছু পাও তাহলে তুমি নিয়ে এসো। তো ভালো কথা, ওটা শোনেও। তো যেদিনকে মানে তখনই যখন ও বাড়ি যায় মসজিদ থেকে, তখনই কেউ পুরো আলমারি সার্চ করে, ভালো করে আলমারির সমস্ত জামা কাপড় টেনে টুনে সবকিছু বের করে পরিষ্কার ভাবে। আলমারিতে কিচ্ছু নেই যেটা সন্দেহ করার মতো, মানে যেটা থাকার কথা না এমন কোনো কিছু সেরকম কিচ্ছু নেই। ওর নর্মালি যে জিনিসগুলো ওর আলমারিতে অলরেডি ছিল সেগুলোই রয়েছে, ওর পরার জামা কাপড় যেগুলো আর আলমারি তো ঘাটা আমরা যেই ধরো যে আলনা বা যে আলমারি আমরা রেগুলার বেসিসে ইউজ করি সেখানে তো হঠাৎ করে কোনো কিছু একটা আসতে পারে না, সেগুলো তো থাকবেই। তো ও খুলে টুলে সবকিছু দেখে, কিছু পায় না, মানে সন্দেহজনক কিছু হয় না। ভালো কথা, আলমারি টালমারি আটকে আবার শুয়ে পড়ে। এবার কি হয়, মানে ও এক একটা ধাপ ধরো এগাচ্ছে, এক একবার ও মসজিদে যাচ্ছে, এক একবার এক একটা প্রিকশন নেওয়ার চেষ্টা করছে, আর এক একবার না এক একটা ধাপ এগিয়ে যাচ্ছে ওর সাথে, মানে ভয়ের জিনিসটার ওকে আরো 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 মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে ওর সাথে। এই যে ও আবার মৌলবীর কাছে গেল, আবার ওই স্বপ্নের কথা জানালো, এরপর কি হলো, সেই রাতে যখন ও ঘুমালো সেই রাত থেকে ও আবার কি স্বপ্ন দেখতে শুরু করলো, মানে এতক্ষণ তো ও দেখছিল যেটা আলমারি খুলছে, ওখান থেকে একটা লোক নেমে এসে ওর পাশে এসে শুচ্ছে, পিঠ পিঠ ঘুরিয়ে একটা মন্ত্র বা কোনো কিছু একটা চ্যান্টিং করছে। সেম ওরকমই দেখছে যে স্বপ্নে ওরকম করে চ্যান্টিং করছে। এবারও দেখছে যে এই এন্টিটিটা শুয়েছিল মানে স্বপ্নের মধ্যে, সে না ওর দিকে ফিরছে, এবার ধীরে ধীরে ওর দিকে ফিরছে। ফিরছে বলতে মানে পিঠ করে পিঠ মানে পিঠের দিকে তো মানে কি বলবো, ও যেদিকে শুয়ে থাকে তার পিঠ করে ওর দিকে মানে উল্টো দিকে শুয়ে থাকে। যখন ফিরছে ওর তো একটা সাইড ধরো ডান দিকটা বা বাঁ দিকটা তো ওর চোখে পড়বে, ও দেখতে পারছে যেই দিকটা ওর দিকে ফিরছে সেই মুখের পাটটা না কিছু নেই, সেই মুখের Blank পাটটা পুরো। না ব্ল্যাঙ্ক না, পুরো মাংসগুলো মনে হচ্ছে না মানে খিনচে খিনচে তোলা, মানে আচ্ছা খিনচে আচ্ছা। তোলা বলো বা ধরো কোনো ধারালো পাথর দিয়ে বা কোনো গ্রেটারে আমরা যখন কোনো কিছু ঘষি ওই যে একটা মানে কি বলবো মানে চামড়াগুলো কিলিবিলি করে ওঠে না, মানে তোমাকে কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, মানে চামড়াগুলো না মুড়িয়ে মুড়িয়ে মানে গোল গোল করে মানে কোনো কিছু দিয়ে ঘষে দিলে যেমন হয় একটা মাংসের ডেলাকে, মানে ওরকম টাইপের। মানে একটা সাইড ও একটা সাইডই ফিরছে আর একটা সাইডই ও দেখতে পাচ্ছে পুরো ওরকম করে মাংসের ডেলা, চোখ ঠোক নাকটা কিচ্ছু বোঝাচ্ছে না, শুধু মাংসের মানে ওই মানে লালচে লালচে ধরনের ওই সাদাটে সাদাটে ভাব, ওরকম একটা জিনিস। ওটা যখন দেখছে ওর তো মানে ওই ঘুমের মধ্যেই মানে ওর পুরো অবস্থা খারাপ, ও যখন ঘুম থেকে উঠছে ওর আর শরীরে কিছু থাকছে না, মানে প্রচন্ড ভয় ওর, মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, আর ওই চোখ খুলে ওই খোলা আলমারি। ওটা সব থেকে ওর ভয়ের ব্যাপার যে কখনো ও দেখছে না যে স্বপ্নটা স্বপ্নের মতো, আর এই যে জিনিসটা ঘটছে মানে এই ওভারঅলটাই রিয়েলিটি মনে হচ্ছে ওর পুরোটাই। হ্যাঁ ওর রিয়েলিটি মনে হচ্ছে, তার আবারও আরো কারণ আছে, শুধু আলমারি খোলা না। এই যে আলমারিটা খোলা, ও যখন মানে ঘুমাতে যাচ্ছে ধরো, তখন তোর ঘরে মানে নর্মাল সবকিছু, ঘুম থেকে যখন উঠছে একটা আলমারি খোলা দেখছে, আর না ঘরে না একটা অদ্ভুত ধরনের সেন্টের গন্ধ, একটা পারফিউম
যেটা ওর মানে ও অতটা পারফিউম ইউজ করে না, ওর এর কিছু সমস্যা আছে, আমি তোমাকে পরে বলবো ঘটনাটা যাতে এগাবো। ওর না মানে খুব তাড়াতাড়ি ওর মাথা ধরে যায়, ওর মানে প্রবলেম রয়েছে যে ও না কোনো স্মেল বেশি নিতে পারে না, সহ্য করতে পারে না, তো ও না পারফিউম অত ইউজই করে না। ইভেন ওর মা ওই ধূপকাঠি ওর ঘরে মানে ঘোরায়ও না সেভাবে, কারণ কি ও গন্ধ সহ্য করতে পারে না কোনো ধরনের, ওর একটু সমস্যা রয়েছে কিছু দিক থেকে। তো ওই পারফিউম ওর ঘরে থাকার কথা না। ওই পারফিউমের ঘুম থেকে উঠছে রাত্রি 3টে, 3:30, 2:30 যখনই উঠছে, ওই একটা অদ্ভুত ধরনের পারফিউমের গন্ধ ঘরে পুরো ছড়িয়ে যাচ্ছে, আর ওই আলমারির দরজা খোলা। আর ওর মনে হচ্ছে ছাদের, তো মানে ছাদে তো যাওয়া যায় ওর রুমটা থেকেই, মানে ছাদে যেতে গেলে ওর রুমটা থেকেই যেতে হবে আবার। তো ছাদের বাইরে ওর মনে হচ্ছে ওই দরজাটা, যেটা ওর মানে জাস্ট একটা দরজারই ফারাক ওর রুমে আর ছাদের মধ্যে, মনে হচ্ছে ওর বাইরেটা মানে ও ফিল করছে জাস্ট ছাদে কেউ দাঁড়িয়ে আছে। আর কান পেতে না মানে রুমের দিকেই মানে ও কান পেতে শুনছে যে ও ভেতর থেকে ও কি রিয়াকশন দিচ্ছে, কি বলছে, পুরো কান পেতে শুনছে, একদম নিস্তব্ধ, ওর মধ্যেও ফিল করতে পারছে। ইভেন কারোর যে নিঃশ্বাস প্রশ্বাস মানে কাইন্ড অফ ও সেটাও শুনতে পারছে। তো এই জিনিসটা ওর সাথে হচ্ছে। এবার এই জিনিসটা ও এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর রাতে একদিনও ঘুমাতে পারছে না, ওর চোখ ঠোক পুরো মানে কি বলবো কালি পড়ে যায় চোখের নিচে, একটা রাতেও ঘুমাতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। তো এর মধ্যে এই জিনিসটা ঘটছে ঘটছে হঠাৎ করে ওর যেন কি একটা মনে হয়। তো ও ভাবে কি এই যে চ্যান্টিং যেটা ঘটছে, ও না মানে ভাবার, যেহেতু তোমার যতই মানে অন্য ভাষায় চ্যান্টিং হোক, যেহেতু এটা ওর সাথে অনেক দিন ধরে প্রায় 2-3 সপ্তাহ ধরে ওর সাথে চলছে ঘটনাটা, এর মাঝখানে 2-3 বার ও মৌলবীর কাছেও চলে গেছে, সবকিছু করে নিয়েছে, তাতেও যখন হচ্ছে না, আলমারি খুলে দেখে নিয়েছে কিছু হচ্ছে না, ও না ভাবে কি এই যে চ্যান্টিংটা যেটা হচ্ছে, তো এটার মধ্যে কি কোনো রহস্য থাকতে পারে বা কিছু কি মানে মানে হতে পারে যেটা আমি মানে বুঝতে পারছি না বা কি। ও কি করে চ্যান্টিংটা, ওর না কিছু কিছু ওয়ার্ড ওর মাথায় ছিল, তো ও কি করে গুগলে রাতের বেলাতে বসেই, ওই সেই যেই রাতে ও আবারও ভয় পেলো, সেই রাতে বসে ও গুগলে না সার্চ করছে কিছু কিছু ওয়ার্ড দিয়ে। তো সেরকম তো কিছু ওয়ার্ড বেরাচ্ছে না, যেহেতু ওর তো মানে ওয়ার্ডের যে সেন্সটা, যে কি যে ওয়ার্ড সেটাও তো বুঝতে পারছে না, র্যান্ডামলি কোনো কিছু একটা টাইপ করেও দেখছে যে কিছু কি আসতে পারে, তো সেরকম কিছু আসছে না। তো খুব ও ভেবে ভেবে মানে এদিক ওদিক এদিক ওদিক করে ও কটা 2 কি 3-4টে ওয়ার্ড এরকম করে লিখে ও গুগলে ফেলেছে, ঠিক আছে। তো এইটা ও লিখেছে আর কি, মানে এটা কোন ভাষা, প্রথমত কোন দেশের ভাষা বা কোন ভাষা, আর এটার মানেটা কি। তো যে কটা ওয়ার্ড এসেছে সেটা হলো প্রথমত ওটা চাইনিজ ভাষা, ঠিক আছে, এটা কোনো একটা চাইনিজ ভাষা। মানে ম্যান্ডারিন? আ- হ্যাঁ, যেটা ও মানে যে জিনিসটা আর কি শুনছে সেটা কোনো চাইনিজ ভাষা আর কি, ঠিক ওকে আছে, মানে ও ওকে ওকে হ্যাঁ, ওকে। চাইনিজ ভাষা। আর ওয়ার্ডটা এরকম মানে ও তো আর পুরো প্রপারলি একটা ওয়ার্ড তো মানে সেন্টেন্স তো আর লিখতে পারেনি, কারণ কি ওর মনেও ছিল না, কটা ওয়ার্ড ওর মনে ছিল সেটা দিয়ে। তো ওয়ার্ডটা এরকম যে গিভ মাই ব্যাক, ঠিক আছে, মানে ইংলিশে যখন সেটাকে ট্রান্সলেট করছে, গিভ একটা ওয়ার্ড আসছে, মাঝখানে অনেক কিছুই ছিল, ও সেগুলো হয়তো মিস করে গেছে। গিভ ছিল, মাই ছিল, আর ব্যাক ছিল, বিএসিকে, ঠিক আছে, গিভ মাই ব্যাক। তো এই 3টে ওয়ার্ড ও মানে উদ্ধার করতে পেরেছে কোনোভাবে। তো এবার সেটাও ভাবছে যে আচ্ছা। কি লেখা, মানে গিভ মাই ব্যাক, মানে সেরকম তো কিছু আসছে না, মানে যেটা ওর দরকার মানে এরকম কোনো কিছু একটা লেখা। তো ভাবছে কি মানে এটা কি মানে সত্যি মানে ও কি ঠিকঠাকই আবার টাইপ করেছে নাকি ভুলভাল লিখেছে, ও কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে না ওর কিছু একটা মনে হয়েছে, ফিল হয়েছে, ওই সেই রাতেই আবার আলমারি খুলে পুরো সব জামা কাপড়ও নামিয়েছে, নামিয়ে কিছু একটা দেখে ও খুব শকড হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আলমারি আগেও খুলেছিল, ও কিন্তু শকড হয়নি। এবার যখন রাতের বেলা আলমারিটা খুলেছে, কিছু একটা ও মাথায় ভেবেছে, ও খুব শকড হয়েছে। শকড হয়ে ও কি করেছে, মানে সকাল হবার ওয়েট করেছে অবশ্য, তখন রাত্রি তখন হয়তো 3:30, 4:45 বাজে, তখন তার কাউকে ফোন করবে না, যখনই সকালবেলাটা হয়েছে ও 4:45 কি 5টা নাগাদই ও নিজের বেস্ট ফ্রেন্ড যে পিঙ্কি বলে যে মেয়েটি ছিল ওকে ফোন করেছে। তো ওকে ফোন করে বলেছে যে তুই আমার বাড়িতে একটু আয়, খুবই আর্জেন্ট ব্যাপার, তুই আমার বাড়িতে আয়, খুব দরকার তোর সাথে। তখন ও বলে যে আমি তো কলেজ যাব, আর দাদা ছাড়তে যাবে, তো আমি মানে ফেরার পথে তাহলে আসছি। তখন ও বলে তো তুই যাই করবি তুই তাড়াতাড়ি আয়, আমি কলেজে আজকে যাব না, আমার প্রচন্ড শরীর খারাপ করছে, তুই চলে আয় কিন্তু, তোর সাথে খুব দরকার আছে। তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি আসবো, চিন্তা করিস না। ভালো কথা। সকালটা কেটে গেছে, দুপুরও কেটে গেছে, জানে যে আচ্ছা কলেজে আস্তে আস্তে তো বিকেল হয়েই যায় অনেক সময় ছুটি হতে হতে। তো যখন সন্ধ্যা হয়ে গেছে মানে 6:30, 7টা বাজে, তখনও দেখে যে পিঙ্কির কোনো ফোন নেই, ইভেন এর মাঝখানেও 2বার ফোন করছে, কেউ রিসিভ করেনি, ঠিক আছে। তো ও যখন দেখছে 7টা মানে 7:30টার দিকে যাচ্ছে, তখনও আসছে না, এবার ততক্ষণে ছুটি হয়ে বাড়ি চলে যাবার কথা অলরেডি, ও দেখছে আসছে না, কেউ ফোনও করছে না, তখন ও কি করে আবারও ফোন করে।
তো বারবার ও যখন ফোন করছে মানে র্যান্ডামলি মানে কন্টিনিউ কল করে যাচ্ছে, 2বার 3বার 4বার করে, যে ওকে আমি বললাম এত দরকার, ও মানে পাত্তা দিল না। হঠাৎ করে যখন ফোন করছে, ফোনটা বারবার করে করার পরে অপর দিক থেকে একজন ভদ্রলোক আর কি ফোনটা ধরেছে। তো ধরে মানে ও কথা বলে বুঝলো যে ওর বাবাই ধরেছে হয়তো, তো গলাটা খুব ভার আর কথা বলতে মানে ইন্টারেস্টেড না আর কি ওর সাথে। তখন ও বলছে যে পিঙ্কি কোথায়, আমি ওর বান্ধবী বলছি। তো চিনতো যেহেতু ওকে, তখন ও বলে কি মানে উনি কিছু বলে না, উনি বলে কি আমি পরে ফোন করছি বলে ফোনটা কেটে দেয়। আবার মানে অনেকটা সময় কেটে যায়, ভাবছে যে কি হলো ফোন করছে না কেন। তো ও কি করে রাত্রে 10টার সময় আবারও ফোন করে। তো ফোন যখন করে এবার ওর মা ধরে পিঙ্কির। তো পিঙ্কির মা ধরে ওকে যেটা বলে, ও না পুরো মানে ওর পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। ও মানে ফোনটা মানে ও যে কি শুনছে ও কিছু মানে ও বিশ্বাস করতে পারে না। ওর মা ওকে বলে যে সকালবেলা যখন ও কলেজে বেরাচ্ছে, ওর দাদাই ওকে নিয়ে বেরিয়েছে, ওর দাদারও কাজ ছিল, তো ওকে নিয়ে ওকে ছেড়ে দেবে। ওর দাদা, ওর দাদার মুখে যে বর্ণনাটা, যে পিঙ্কি বেশ ওর মানে দাঁড়িয়ে ছিল সামনে কথা বলছিল, হঠাৎ করে মেন রাস্তার মুখে গিয়ে মানে ঠিক তোমার আহ কি বলবো, শিয়ালদার দিকে আমার খুব একটা যাওয়া হয় না, আমি বলতে পারবো না। তোমার ওখানে কোন একটা হয়তো তোমার সুরেন্দ্রনাথ কলেজ হয়তো রয়েছে, ঠিক আছে, ওই রাস্তাটায় যে লম্বা যে রাস্তাটা ওখানটায় হয়তো মানে কলেজে ঢোকার একটু আগে হুম। ওর ওর দাদা বলে ও দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে গাড়ি যাচ্ছে, ও কি করেছে মানে 2 স্টেপ এগিয়ে না গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কি বলছো? হঠাৎ করে। হ্যাঁ, ও দাঁড়িয়ে পড়েছে, ও কথা বলছে, ও শেষ দাদার সাথে কথা বলছে, কি মনে হলো ওর, হুম। ও 2টো স্টেপ গিয়ে দাঁড়িয়ে পড়লো। যেই আচ্ছা, দাঁড়ালো আচ্ছা। সাথে সাথে ওকে মানে মানে গাড়ি তো স্পিডেই আসছে, ওকে পুরো উড়িয়ে দিয়েছে গাড়িটা। এবার ওর দাদাটা কি মানে কিছু সাংঘাতিক। বুঝতে মানে পুরো পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে ওর দাদা। তো ওই দেখে মানে সাথে সাথে কথা হসপিটালে নিয়ে যাওয়া মানে নিয়ে যায় আর কি। তখন ও বেঁচে ছিল, যখন ওর বাবাকে যখন লাস্টে ও 7:30টার দিকে ফোন করেছে তখন ও যে ধরেছিল তখন ও বেঁচে ছিল, বাট কিছুক্ষণ আগেও মারা গেছে। এবার এটা শুনে মানে ওর প্রিয় বান্ধবী, এত মানে ছোট থেকেই বলতে গেলে ওরা মানে খুব ভালো বান্ধবী, একই সাথে ওদের স্কুল কলেজ সবই মোটামুটি যাতায়াত রয়েছে বাড়িতে। এবার এই জিনিসটা শুনে না ও পুরো ভেঙে পড়ে। তো ও কি করবে, ওর না মানে ওর মানে সাহসও হয় না যে ওর নিজের বান্ধবীকে শেষবারের মতো দেখতে যাবে, ও সেটাও যায় না আর কি। ও পুরো মানে একদম মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবার ও এটা বুঝতে পারছে না যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে, তো পিঙ্কিও কোনোভাবে জড়িয়ে গেছিল না, পিঙ্কি ওকে 2বার করে করে ওকে নিয়ে গেছে। তো কোনোভাবে কি এর জন্য ওর সাথে এরকম কিছু একটা ঘটলো নাকি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট কি করে হয়, কারণ কি ওর দাদা যেটা বর্ণনা দিচ্ছে যে কোনো একটা সুস্থ স্বাভাবিক মানুষ তো এরকম করবে না, যে যেখানে তোমার গাড়ি এত স্পিডে গাড়ি যাচ্ছে ও গিয়ে হট করে সামনে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, তো মেয়েটাই মারা যায় আর কি। তো এই জিনিসটা থেকে রিকভার করতে ওর অনেকটাই সময় লাগে মোটামুটি। আর এর মাঝখানে যে রিকভার যে ও করছে এই সময় মানে এই জিনিসটা যে ঘটলো ওর সাথে, তার মাঝখানেও কিন্তু এই যে তোমার আলমারি খুলে যাওয়ার ব্যাপার, এই যে স্বপ্নটা, ওটা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে যাচ্ছে। আর এর মাঝখানে ওর শরীর না মানে একদম খারাপ হয়ে গেছে, মানে যত দিন যাচ্ছে ওর শরীর খারাপ হচ্ছে। এবার ওর বাবা মাও সেটা দেখেছে, লক্ষ্য করেছে। বাট যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে ওর জীবনে, ওর বান্ধবী এরকম ভাবে মারা গেছে, তো সেখান থেকে একটা শোক থাকে মানুষের। তোর বাবা মা সেটাই ভেবেছে হয়তো সেই দুঃখের চোটে হয়তো ওর এই অবস্থা হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাও একটা রিজন ওর শরীর খারাপের পিছনে। তো যাই হোক, তো কিছুটা যখন ও ধাতস্থ হয়, যে বেশ কিছুটা দিন যায়, তারপর না ও মানে যে জিনিসটার জন্য পিঙ্কিকে ডেকেছিল ওই জিনিসটাও প্রায় ভুলেই গেছিল, যে মানে কি ওর সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। ওর মানে লাইফের মাঝখান থেকে কতগুলো দিন যেন ওর মানে চলে গেছে জাস্ট। তো ও কি করে, ওর হঠাৎ করে মনে পড়ে যে আমার যে জিনিসটা দরকার ছিল, যার জন্য ওকে আমি ডাকলাম, যেটার ওপরে বেস করে জিনিসটা আমি হয়তো ঘটাতাম বা পরে গিয়ে জানতে পারতাম সত্যতাটা, সেটাই জানা হলো না। এবার ও কি করে, পিঙ্কির যে কিছু বন্ধু বান্ধবী ছিল, মানে সেটা পিউরো বান্ধবী ছিল যেহেতু একই সাথে পড়তো এরা, তো তাদের মধ্যে একজনের বাড়িতেও যায়। গিয়ে ও সেই বান্ধবীকে বলে, ওর নামটা আমি আর নিচ্ছি না, তো ওই বান্ধবীকে বলে যে আচ্ছা তোরা তো ঘুরতে গেছিলি, তো তোরা যেখানে ঘুরতে গেছিলি সেই মানে ওখান থেকে তোরা কি কিছু কিনেছিলিস যেটা থেকে তোদের মনে হয় যে কোনো প্রবলেম হতে পারে বা কিছু হতে পারে। তো এরকম একটা ও কথা বলে। তো প্রথমে তো যে বান্ধবীটা ছিল সে তো শুনে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, যে কি বলছে, মানে কিসে প্রবলেম, কি কিনবো। তখন ওকে ওদের লাস্ট ট্রিপের কথা জিজ্ঞাসা করে। জিনিসটা এরকম হয়, ঘটনাটা তোমাকে এখান থেকে বলি। এই যে তোমার পিঙ্কি, পিউ আর আরো 3-4 জন বান্ধবী মিলে ওদের প্ল্যান ছিল ওরা ঘুরতে যাবে কোথাও। তো এই পিঙ্কিরা প্ল্যান করে কি এরা তোমার ওই নর্থ ইস্ট ওই সব সাইডে কোথাও একটা ঘুরতে যাবে, যেটা তোমার ওই হয়তো তোমার নাগাল্যান্ড বা মণিপুর ওই সব সাইডে এরা যাবে। তো এখানে কিন্তু পিউরও যাওয়ার কথা ছিল,
বাট পিউর একটা সমস্যা রয়েছে যে ও না বেশিক্ষণ এই 3-4 ঘন্টার বেশি জার্নিও করতে পারে না। সে বাস বলো ট্রেন বলো কিছুতে জার্নি করতে পারে না। ও যদি 3-4 ঘন্টার বেশি যখনই হবে ওর বমি টমি শুরু হয়ে যায়, ওর মাথা ঘোরা শুরু হয়ে যায়, ও আর নড়তে পারে না। এটা ওর ছোট থেকেই সমস্যাটা রয়েছে, ইভেন এখনো ও সেম জিনিসটাই ওর সাথে ঘটে। মানে কি বলবো, মোশন সিকনেস বলে হয়তো এটাকে। কিন্তু ওর আরো খারাপ কন্ডিশন হয়ে যায়, মানে ও তাকাতেই পারে না, এরকম অবস্থা। তো যখন ও শোনে যে ট্রেনে করে এত ঘন্টা জার্নি করে ওরা যাচ্ছে বা ওখানে গিয়েও ঘুরতে যাওয়া হবে, তো ও বলে, ও মানে পুরোপুরি না করে দেয় যে দেখ বেকার আমি যাব, অসুস্থ হয়ে পড়বো, তোদেরও ঘোরা হবে না, আমার তো হবেই না, ছেড়ে দে, তো তোরা যা, কাছে পিঠে যদি কোথাও ঘুরতে হয় বলিস তখন যাবো, আমি যাবো না। তো ভালো কথা, পিউ থেকে যায়, পিঙ্কি আর পিঙ্কির আরো 3 বান্ধবী মিলে ওরা ঘুরতে যায় নাগাল্যান্ড, মণিপুর ওইসব সাইডে। ঠিক জায়গাটা আমি জানি না, বলতে পারবো না তোমাকে যে নাগাল্যান্ড না মণিপুর না, ওই মানে ওই দিকেই হয়তো কোথাও ওরা যায়। ভালো কথা, ওরা ঘোরে ঠোরে আনন্দ করে। এদিকে পিঙ্কিকে ওরা ছবি টবিও পাঠাচ্ছিল, ভিডিও কল করছিল, ওকে দেখাচ্ছিল বিভিন্ন জায়গা। তো যেদিনকে ফেরার কথা ওদের, আবার ব্যাক করার কথা, তার আগের দিন ওরা কি করে, এইসব ঘরের বা বন্ধু বান্ধবদের জন্য আমরা তো সব জিনিসপত্র কিনি কোথাও ঘুরতে গেলে, তো ওরকম কিছু জিনিসপত্র ওরা কেনে। জিনিসপত্র বলতে তোমার ওই ফ্রিজ ম্যাগনেট বিভিন্ন ধরনের কেনে। এবার ওদের ইচ্ছা ছিল কি একটুখানি ভালো কিছু কিনবো, জামা কাপড় কিনবো। তো সেইগুলো মানে এত দাম, মানে যেই দোকানগুলো মানে নিয়ে যাচ্ছিল, যে তোমার যে গাড়িগুলোতে ওরা বুক করেছিল, সেই গাড়িগুলো যেই দোকানগুলোর সামনে দাঁড়াচ্ছিল সেই দোকানে প্রচন্ড দাম। তো ওগুলো ওরা একটা মানে কলেজ স্টুডেন্ট হয়ে সেগুলো কেনা ওদের পক্ষে পসিবল ছিল না। তো ওরা কি করে, লোকাল যারা মানে ধরো যেগুলো তোমার যারা ড্রাইভার যারা থাকে আর কি আশেপাশে, তো তাদের সাথে কথা বলে বা লোকাল তোমার মানুষজনের সাথে কথা বলে ওরা বলে যে আপনারা কোথা থেকে জামা কাপড় কেনেন, মানে আপনারা কি এত বড় বড় সব দোকান পাঠার থেকেই, মানে যেই দোকানগুলো রয়েছে এখান থেকেই কেনেন, মানে আমরা গিফটিং পারপাসে দেখবো, তো এত তো দাম দিয়ে কেনা সম্ভব না, তো কোথা থেকে কিনলে মানে একটুখানি চিপে পাওয়া যাবে। তো ওদেরকে যে লোকালসরা ছিল তারা বলে যে তোমরা এখান থেকে মানে নিচের দিকে আরো 20-25 মিনিট নিচের দিকে তোমরা যদি যাও, এই গাড়ি করেই তোমরা যেতে পারবে, ওই জায়গায় গেলে তোমরা ওখানে অনেক দোকান টোকান পাবে, ওখান থেকে তোমরা কিনতে পারবে, আমরা ওখান থেকেই কিনি। তো ভালো কথা, এরকম তো আমরাও অনেক জায়গায় যাই, সেখানেও জিজ্ঞেস করি। তো ওরাও 3-4 বান্ধবী মিলে ওখানে যায়। জায়গাটা গিয়ে দেখে যায় ওখানে অনেকটাই মানে অনেক দোকান পাশার রয়েছে, মানে মানে কি বলবো তোমার মোটামুটি মডারেট রেঞ্জে আর কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবার ওরা আরেকটা জিনিস যেটা দেখে সেটা হলো কিছু মানুষ কিছু কিছু জায়গায় তোমার ওই প্লাস্টিকের ওই কি বলবো বড় বড় যে তোমার প্লাস্টিক বিছিয়ে আর কি ওরা মানে বসে আছে। আর মানে প্রচুর জামা কাপড়ের মানে ঢের করে পাহাড়ের মতন এত এত জামা কাপড় নিয়ে বসে আছে। আর সেই জামা কাপড়গুলো না মানে প্রচন্ড চিপে দিচ্ছে। মানে চিপ বলতে ধরে নাও যে মানে ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো শার্ট, ভালো ভালো তোমার উইন্টার ওয়্যার, যাটা মানে যেটাই বলো তোমার 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 50 টাকায়ও দিচ্ছে। এবার এটা দেখে না ওরা না মানে একদম পাগল হয়ে যায় আনন্দে, যে মানে এইটা কি। এবার ওদের না থ্রিফ্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। এবার থ্রিফ্ট যে জিনিসটা অনেকেই হয়তো জানবে না, আবার অনেকে জানতেও পারে। থ্রিফ্ট হলো সেকেন্ড হ্যান্ড জামা কাপড়। মানে তোমার বাইরের দেশে তোমার আমেরিকা বলো, তোমার কোরিয়া, জাপান, চাইনা, এইসব জায়গা থেকে কি হয়, ওখানকার মানুষজনরা ধরো জামা কাপড় পরলো, ওরা 1-2 বার জামা কাপড় পরে সেগুলো বেশিরভাগই হয় কি ডোনেট করে দেয়। এবার সেই ডোনেশনের যে জামা কাপড়গুলো বেশিরভাগ ডোনেশনে যায় না, ওগুলো হয়তো 100%-এর মধ্যে 90%ই ওরা বিজনেস পারপাসে লাগিয়ে দেয়, 10% হয়তো যায়। তো এই যে 90% যে প্রোডাক্ট গুলো বিজনেসের পারপাসে পাঠায় ইন্ডিয়াতে, সেগুলো বেশিরভাগ তোমার মানে ইম্পোর্ট এক্সপোর্ট, এইগুলো এই মানে ইন্ডিয়াই হলো সব থেকে বড়, তুমি দেখবে যে থ্রিফ্টের মার্কেট বলা যেতে পারে। তো বিভিন্ন এলাকা থেকে এইগুলো তোমার বিভিন্ন বর্ডার এরিয়া ক্রস করে এগুলো ঢোকে, কোনোটা নেপাল থেকে ঢোকে, কোনোটা তোমার এই নাগাল্যান্ড মণিপুর সাইড থেকে ঢোকে। তো বিভিন্ন জায়গায় তুমি ইভেন আমাদের স্প্ল্যানেড যেটা, ওখানেও তোমার থ্রিফ্টের কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো ওরা থ্রিফ্ট ব্যাপারে ওটাকে আইডিয়া ছিল আমরা না। মানে এরকম বলতাম, এমএসসি বলতাম, মরা সাহেবের কোড, ঠিক আছে। হ্যাঁ, ও বলতে পারো বিভিন্ন নাম নিয়ে। তো দেখো এটা খারাপ কিছু না, মানে তুমি পড়তে পারো অবশ্যই, একটা জামা কাপড় ধুয়ে তুমি ভালো করে পড়তেই পারো। বাট হ্যাঁ, সবকিছু উচিত না। মানে এই ঘটনাটা থেকে আমরা এটাই বুঝবো যে মানে কেন উচিত নয় না জেনে কোনো কিছু ইউজ করা। তো ওরা কি করে, হ্যাঁ ওরা মানে থ্রিফ্টের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো ওরা তো কমে ভাই এত সুন্দর জামা কাপড়, তখন ওরা বলে যে হ্যাঁ এগুলো তো তোমার উপরে যখন বড় বড় মার্কেটে এই জিনিসগুলি 1000-2000 টাকাতে বিক্রি হয়, আমরা তো লোকাল থেকে কিনি, তাই আমরা মানে যেটা বলে আর কি। ওরা কি থোড়ি বলবে যে সেকেন্ড হ্যান্ড মাল, মানে তুমি যদি ওদেরকে কনফ্রন্ট করো যেগুলো তো থ্রিফ্ট, তখন ওরা বলে দেবে যে হ্যাঁ। কিন্তু তুমি যদি না মানে কিছুই জানো না, তোমার আইডিয়া নেই, তখন ওরা কখনোই তোমাকে বলবে না যে এগুলো সেকেন্ড হ্যান্ড জামা কাপড়, যেগুলো তোমাকে আমি দিতে যাচ্ছি। তো আনন্দের চোটে ওরা সব কিনে নেয়। এই চোর যে বান্ধবী পিঙ্কি, ও কেনে প্রচুর।
10-12টা জামা কাপড় কিনে নেয়, কিনে নিজের কাছেও রাখে বা নিজের বেস্ট ফ্রেন্ড যে পিউ ওকেও জামা কাপড় দেয়, ঠিক আছে। এবার এই ঘটনাটা কেন হলো, যে মানে এই জিনিসটা কেন হলো আমি তোমাকে এবার বলছি। ও যে স্বপ্নটা দেখতো ওর সাথে, যে এই যে জিনিসটা যে ঘটছে, এতদিন তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবারে পিঙ্কি যে মারা গেল সেই জিনিসটা নিয়েও পুরো ঘেটেছিল। এবার যখন ও একটু একটু করে মানে রিকভার করছিল, ওর মাথায় এটাই আসছিল যে কেন এই জিনিসগুলো ঘটছে আমার সাথে, হঠাৎ করে, মানে সব তো ঠিক ছিল, হঠাৎ করে কেন হচ্ছে। এবার তখন ওর মাথায় আসে, যখন থেকে এই যে পিঙ্কিরা ঘুরে এসেছে বা ওকে এই জামা কাপড়গুলো দেওয়া হয়েছে, তখন থেকে না মানে ও, মানে তার আগে অব্দি কিন্তু কিছু ঘটেনি, তারপর থেকেই ও খেয়াল করছে হচ্ছে। আর এইটার সব থেকে বড় কারণ যে কেন ওর ওই জামা কাপড়গুলোর ওপরই ডাউট গেল, সেটা হলো ও যখন স্বপ্নটা দেখতো, যে মানে যে ব্যক্তি বা যেই এন্টিটিটাকে ও দেখতো না, এতদিন ও খেয়াল করেনি, সেটা এতটাই ভয় ছিল। ও মানে পরে খেয়াল করলো যে ওই এন্টিটিটার গায়ে না একটা পার্পল টাইপের না শার্ট টাইপের কিছু একটা দেখতে পেত ও। মানে স্বপ্ন আমরা কেমন দেখি, স্বপ্ন তো আমরা সবসময় সবকিছু মনে রাখতে পারি না, কিছু জিনিস হয়তো মানে খুব প্রমিনেন্টলি মনে থাকে, কিছু জিনিস থাকে না। তো যখন ওই জিনিসটাকে বারবার রিকল করতে শুরু করলো যে কি হতে পারে, যখন ওই গিভ মাই ব্যাক এটা যখন ও মানে মানে আলটিমেটলি এটা ওয়ার্ড গুলো পেলো যে গিভ মাই ব্যাক, যে কি দেওয়ার কথা বলছে, মানে আদৌ কোনো এর সাথে সামঞ্জস্য রয়েছে কিনা, তখন ও ভালো করে ভাবতে যখন শুরু করলো, ও খেয়াল করলো যে এরকম হয়তো কোনো একটা জামা ওর কাছে আছে। ও আলমারিটা তখনই, ওই রাত্রেবেলা বললাম না যে তোমাকে, ভোর রাত্রে আলমারি খুলে আবার কি কিছু একটা দেখে ও পুরো শকড হয়ে গেছিল, ওই জামাটাই দেখেছিল। ওর কাছে ওরকম পার্পল রঙের একটা শার্ট টাইপের কিছু একটা ছিল, যেটা ও স্বপ্নে ওই যে লোক ছেলেটা যেটা পড়েছিল ওরকম টাইপের। ওটা দেখেই ও সকালবেলা হতে না হতে পিঙ্কিকে মানে ডেকে ওকে জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার, এই জামাটার কি রহস্য, বা তোরা কোথা থেকে জামাটা কিনেছিস বা কি মানে ব্যাপারটা, তখনই ও জানতে পারতো। তো সেটা জানার আগেই তো ওর সাথে মানে এরকম একটা ট্র্যাজিক ঘটনা ঘটে যায়, কিন্তু সেটা আর হয় না। তো তখন ও মানে বুঝতে পারলো যে এই জামাগুলোর সাথেই এই জিনিসটা যেটা থাকুক এটা অ্যাটাচ হয়ে এই জামাগুলোর সাথেই এসেছে। তো সাথে সাথে ও বাড়ি যায়, বাড়ি গিয়ে ও কি করে, ও জামা কাপড়গুলোতে না কেরোসিন তেল ঢেলে দেয়। এবার সব থেকে বড় ভুল ও এটাই করেছে, ও কেরোসিন তেল ঢেলে ও না মানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার আগুন জ্বালানোর পর ওর হঠাৎ করে খেয়াল হয়েছে যে এন্টিটিটা একটা জামার পিছনে ওর ঘর অব্দি চলে এসেছে, বা ও এত ভয় পাচ্ছে, সেই জামাটা যদি আগুন ধরে যায় বাই চান্স, হতেই পারে যে ওর সাথে এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে। তো কি করে, মানে তাড়াহুড়ো করে, মানে কোন রকম সে আগুন জ্বালানোর পর ওর মাথায় এটা খেয়াল আসে, ও মানে তাড়াতাড়ি করে ওগুলোকে নেভায় আবার, মানে একটু তো হয়তো জ্বলে ঠলে গেছে, অনেক জামা কাপড়ই পুড়ে গেছিল তার মধ্যে। তো ও কি করে ওই পোড়া মানে হালকা পোড়া জামা কাপড়টা নিয়ে ও গেছে আবার ওই তোমার যে মৌলবীর কাছে, ওখানে গিয়ে ও সব ও ঘটনাটা বলে, ওই জন্য ওর যে বান্ধবী যে মারা গেছে ও সেটাও জানায়। তো জানানোর পর মৌলবী বলেছে যে তুমি খুব মানে খারাপ কাজ করেছো, যে আগুন মানে এই যে আগুন যে তুমি জ্বালিয়ে দিয়েছো, এটা তুমি সব থেকে খারাপ কাজ করেছো, তোমার এটা কখনো উচিত হয়নি। তুমি যখন বুঝতেই পেরে গেছো যে একটা এন্টিটি মানে এই কারণে তোমার পিছন নিয়েছে, বা বলতে পারো যে এই জামাটার সাথে কোনোভাবে সে যুক্ত রয়েছে, তাহলে তোমার কখনো কিন্তু এই জামাটাতে আগুন ধরানো উচিত হয়নি। এমনকি এবার সে কিন্তু রিভেঞ্জ নিয়ে নেবে তোমার থেকে। এমনকি সেটা মানে যেহেতু ও স্বপ্নতে দেখছে ওই মানে লোকটার একটা সাইড এরকম করে খোবলানো পুরো মুখটা, আর ওই জামাটা পরে আছে যথারীতি, মানে মানে যথাসম্ভব ওই জামাটা পরেই হয়তো ও মারা গেছে। তো ওই হয়তো অ্যাটাচমেন্ট থেকে যায় না কিছু মানুষ, এবার হয়তো ওই জামাটাই খুলে এরা বেচেও দিয়েছে। ভাবো মানে সিচুয়েশন ভাবো, যে জামা পরে একটা মানুষ মারা গেছে সেই জামাটা খুলেই এরা বেচে দিয়েছে। তো এরকম জামায় আগুন লাগানো উচিত হয়নি। তো উনি মানে কি এখন কি বলবে, এখন বলেছে যে ঠিক আছে তুমি যখন এরকম কাজ করেছো, একটাই করতে পারো, তোমাদের যে মানে কোনো ফ্লোই ওয়াটার, কোনো যেখানে ধরো কোনো নদী বা কোনো ঝর্ণায়, মানে কলকাতা শহরে তার কোনো ঝর্ণা পাওয়া সম্ভব না, তো কোনো ফ্লোই ওয়াটার বা গঙ্গা যেখানে তোমাদের মনে হয় যে পবিত্র, তুমি সেখানে গিয়ে জামাটা ক্ষমা চেয়ে ভাসিয়ে দাও। তুমি এইটুকু তুমি করতে পারবে। আচ্ছা। তো হ্যাঁ, এটা বলে যে তুমি এটা ভাসিয়ে দাও, কারণ কি তুমি অলরেডি এটাতে আগুন লাগিয়ে দিয়েছো। ঠিক আছে, মানে ও জ্বালিয়ে ফেলেছিল জামাটা, মানে বেসিক্যালি ভেবেছিল যে ডেস্ট্রয় করে দেবে, সেই কারণে হ্যাঁ ও জ্বালিয়ে ভেবেছে দিয়েছে। যে মানে মানে মাথায় কি আসে, মানে যে জিনিসটার জন্য হচ্ছে সেটাকে নষ্ট করে ফেলি। হ্যাঁ, বাট ওর মাথায় এটা আসেনি যে যেই এন্টিটিটা একটা জামার পিছনে ওকে স্বপ্ন দেখাচ্ছে, আলমারি ওর ঘরের আলমারি খুলে যাচ্ছে, যদি ওটা জ্বালিয়ে দেয় সেটাতে কি মানে সবকিছু শেষ হবে, নাকি আরো মানে এর পরেও কিছু ঘটতে পারে। অ্যাগ্রেসিভ তো হয়ে যাবে, আরো বেশি অ্যাগ্রেসিভ ভাবে। হ্যাঁ এই- হ্যাঁ, ও সেটা বুঝতে পারেনি, ঠিক আছে, ও না মানে ভয়ের চোটে ও এতটাই ঘাবড়ে গেছিল, জ্বালিয়ে দিয়েছে। এবার তখন ওর মাথাতেও এসেছে এটা আমি ঠিক করিনি, তখন আবার নিভিয়েছে, বাট তখন অলরেডি 30% ও জামাটা পুড়িয়ে ফেলেছে। হুম, 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 হুম। হ্যাঁ, এবার ওকে বলেছে যে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিতে। তো ও কি করেছে, ও কথা মতো গঙ্গায় গিয়ে ভাসিয়েও দিয়েছে জামাটা। এবার যেদিন কেউ ভাসিয়েছে সেই রাতে যখন এসে ও ঘুমিয়েছে, ও আর কোনো স্বপ্ন দেখেনি,
ঠিক আছে, ও ভাবছে যে মানে চলো ঠিক আছে, মানে স্বপ্ন যেহেতু দেখেনি, অনেকদিন পর ঘুমিয়েছে, মানে এই যে ঘুমালো ও রাত্রেবেলা, তার পরের দিনই সেই সকালটা যখন ওর মা এসে ওর গায়ে হাত দিয়ে দেখলো যে প্রচন্ড গরম ওর গা হাত পা। ঠিক আছে, মানে ও আর মানে জ্বরেও তাকাতে পারছে না, পুরো বেহোশ, মানে ওর জ্ঞানই আসছে না। ওকে এই অবস্থায় ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওকে মানে ইনজেকশন দেওয়া হয়েছে। ওর প্রথমত ওর 5-7 ঘন্টা ওর কোনো জ্ঞান নেই, ওভাবেই ও পড়ে রয়েছে, ওকে অ্যান্টিবায়োটিক পুশ করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে। ওর জ্বর তো কমছে না, ও জ্ঞানও ফিরছে না ওর। তো ভালো কথা, তাই যাই হোক, তারপর ওকে ঘরে এনে মানে অনেকক্ষণ পর ওর জ্ঞান ফেরে। এরপরও কি হয়, ও না ওর শরীরের মধ্যে হঠাৎ হঠাৎ করে কালশিটে অনুভব করতে থাকে, মানে হঠাৎ করে ধরো একটা ওর মনে হচ্ছে কি ওর পায়ে ব্যথা করছে। যখন ও ঘরে হয়তো শুয়ে আছে, কারণ কি এত অসুস্থ নিয়ে তো কোথাও বেরোতে পারছে না, ওর হঠাৎ করে ফিল হচ্ছে ওর থাইতে পেন হচ্ছে। ও যখন নাইটি তুলে যখন দেখছে থাইটা, দেখছে কি এরকম ভাবে লাল চাকা হয়ে আছে। আবার ওর হঠাৎ করে মনে হচ্ছে ওর ঘাড়ে ব্যথা করছে। ঘাড়ে যখন ওর মাকে বলছে, মা দেখো তো এই জায়গাটা একটু যন্ত্রণা করছে, মানে জ্বলছে জায়গাটা, যখন দেখছে দেখছে পিঠে না মানে আঁচড়ের দাগ, মানে ভালো রকমের আঁচড় দিয়ে রেখেছে কেউ। ঘুম থেকে উঠছে সকালে, দেখছে কি গালের মধ্যে, মানে গালের ধরো ডান গালটা বা কখনো বা গালটা, মনে হচ্ছে কি মানে কারোর কি বলবো মানে কামড়ানোর দাগ, মানে দাঁত মানে ছোট ছোট এই মানে এরকম খুচরো, মানে হয় না যে ইঁদুরের দাঁত যেগুলোকে আমরা বলি, একদম মানে অনেকগুলো গর্ত গর্ত দাঁত, মানে বসানো পুরো গালটার মধ্যে। কি বলছো গো? এরকম এরকম ও কিন্তু কার কোনো স্বপ্ন দেখছে না, স্বপ্নর পাট কিন্তু চুকে গেছে। ওই যখন ও জলে ভাসিয়ে দিল জামাটা, তখন থেকে ও স্বপ্ন আর দেখছে না। তো ভাবলো যাক বাঁচা গেছে, স্বপ্ন আর দেখছি না। বাট এই যে জ্বরটা কিন্তু কমছে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ডক্টর চেঞ্জ করছে, জ্বরও কমছে না, আর প্লাস সারা শরীরে হঠাৎ হঠাৎ করে দাগ আসছে। এই তোমার পিঠে বললাম, যেমন পায়ে, কখনো তোমার হাতে, কখনো তোমার এই গালে, ওই মানে টুকরো মানে ওই মানে কুচি কুচি একদম দাঁত দিয়ে মনে হচ্ছে কেউ যেন কামড়ে ধরে রেখেছিল দাঁত, মানে অনেকক্ষণ ধরে থাকলে মানে একটা জমা রক্ত যেমন জমে যায় না গালটার মধ্যে, ওরকম হয়ে আছে। কখনো মনে হচ্ছে ওর চুলের পিছনটা ব্যথা, মানে মাথার পিছনটা ব্যথা, ওখানটা হাত দিচ্ছে, দেখছে এক মানে চুল নেই ওই জায়গাটা, মানে লিটারালি ওই জায়গায় কোনো চুল নেই, মনে হচ্ছে কেউ জানো না মানে টেনে ছিঁড়েছে। আর কিন্তু ও যখন ঘুমিয়ে রয়েছে ওর কিন্তু কোনো কিছু ফিল করছে না, ঘুম থেকে ওঠার পরে এই পেন গুলো পাচ্ছে। দেখছে ওর মাথার পিছন থেকে মানে এক খাবলা মানে চুল মানে উঠে আছে, জায়গাটা পুরো টাক পড়ে গেছে পিছনটা। তোর মা বলছে যে এরকম ভাবে চুল উঠে গেল কি করে, মানে এক জায়গা থেকে এরকম এক এক মুঠো চুল ধরে যদি কেউ টেনে তুলে দেয়, তাহলে তার কিরকম পেন হতে পারে ভাবো। কিন্তু ও যখন ঘুমাচ্ছে ও কিন্তু কোনো পেন ফিল করছে না। ঘুম থেকে ওঠার পরে ওই জায়গাটা ব্যথা করছে, ধরে দেখছে এরকম এরকম অবস্থা। সেরকম চলছে ওর অবস্থা, মানে একদিন কি হয়, মানে এগুলো তো চলছে, ও ডক্টর চেঞ্জ করছে, ও তখন ওর মা বাবাকে কিছু বলেনি। ঠিক আছে, যে ওর সাথে যে এইগুলো ঘটেছে বা এরকম কিছু ফিল করছে, ও কিচ্ছু বলেনি। একদিন রাতে হয় আরো মানে খারাপ কন্ডিশন, যখন ও রাতেবেলা শুয়ে আছে, ওর মাও সেই সময় ওর পাশেই শুয়েছে, যেহেতু এত অসুস্থ ওকে রেখে আর কি নিচে ওর মা যায়নি, ওর পাশেই শুয়ে আছে। এটা ওর মা ফিল করেছে। ওর মা দেখছে মানে মশারি টানিয়ে শুয়েছে, তো মানে তো শীতকালের দিকটা তোমাকে যেমন বললাম যে লাস্টের দিকে হয়তো ওর সাথে যে ঘটনাটা ঘটছে, ওটা তোমার ওই মানে বছরের শেষের দিকে, হয়তো 22-এর শেষের দিকেই ঘটছিল। তো তখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা রয়েছে হয়তো। এই জিনিসগুলো ঘটছে প্রায় 2 মাস হয়ে গেছে, 1.5-2 মাস হয়ে গেছে। ঠিক আছে, এবার ওই মশারি টানানো, ওর মার হঠাৎ করে চোখ হয়তো কোনোভাবে খুলেছে। ওর মা দেখছে মশারির বাইরে মানে কোনো আকৃতি নেই, কোনো মানুষ নেই, বাট ফিল হচ্ছে কেউ ধরো 2 হাত দিয়ে ঠেলে মশারিটার থেকে যদি ওঠার চেষ্টা করে, বা মুখটা যদি বাড়ায় মশারির বাইরে থেকে, একটা মশারির মধ্যে যে একটা তোমার কি বলবো একটা যে ফেস একটা ক্রিয়েট হয় না, যে ধরো নাকটা এই জায়গাটা উঁচু, এই জায়গাটা মুখটা, ওরকম একটা আকৃতি। আর দুদিকে দুটো হাত দিয়ে এরকম করে খেমছে, মনে হচ্ছে বাইরে থেকে কেউ ওর দিকে ঝুঁকে পড়ে দেখছে, মানে মশারিটা ওই পোর্শনটুকু ওরকম হয়ে ওর দিকে এরকম করে বেঁকে রয়েছে। এটা ওর মা দেখেছে রাত্রেবেলা। ঠিক আছে, দেখে ওর মা মানে চুপচাপ শুয়েছিল, কিচ্ছু বলেনি, ওকে ধরে চুপচাপ শুয়ে পড়েছে, কিছু আর বলেনি। সকাল যখন হয়েছে ওকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, মানে কিছু কি হয়েছে বা কিছু কি হচ্ছে, তুই কি ভয় পাচ্ছিস কোনো কারণে? তো ও বলেছে যে কেন, কি হয়েছে? তখন ও বলে যে এরকম এরকম তোর রাতেবেলা কিন্তু আমি এই জিনিসটা দেখেছি। তখন বলছে যে তুমি এই জিনিসটা দেখেছো, তোমাকে আমি বললে তুমি তো বিশ্বাস করবে না, তোমরা তো বিশ্বাস করো না, তাই তোমাদের জানাইনি আমি। আমার তখন ও বলে মানে যাবতীয় যা যা প্রথম থেকে ঘটে সেটা বলে। ইভেন যেই টাইমে ওর জ্বর রয়েছে, ও ভুগছে, সেই সময়ের কথা বলে যে প্রত্যেক রাতে ও ফিল করে এই যে মশারি মানে ওর মা মশারি টানিয়ে তারপরে নিচের দিকে চলে যেত, সেই রাতে হয়তো শুয়েছিল বলে ওর মা ফিল করলো সেটা। যখনই ও শোয় ও ফিল করে কি বলতো, কোনো একটা জিনিস, কোন একটা মানুষ বা কিছুই হয়, ও দেখতে পায় না চোখে,
মানে ওই মশারিটাকে না মানে পুরো তুলে, মানে আমরা যখন বিছানায় উঠি মশারি গোজা থাকে, মানে মশারিটাকে তুলে তো আমরা খাটে উঠি, ও পুরো ফিল করে কেউ একজন মশারিটাকে টেনে তুললো, তুলে খাটে যে উঠছে, সেই যে মানে যে খাটটা যে নড়ে ওঠে এরম এসে ওর পাশে যে বসলো ওটা ফিল করে, এই বসা অব্দিও ফিল করে। তারপর ওর আর কিছু মনে থাকে না যে ওর সাথে কি ঘটে। তারপর ও ঘুমিয়ে পড়ে। তারপর যখন ও ঘুম থেকে ওঠে তখন তো হাতে কালশিটে, পায়ে কালশিটে, মাথার চুল ছেঁড়া, গালে কামড়ানোর দাগ, মানে এই ধরনের জিনিসগুলো ফিল করে। ইভেন ও শরীরের বিভিন্ন অঙ্গে এই দাগগুলো পেয়েছে, ঠিক আছে। তো হতে পারে যে ওকে বিভিন্নভাবে অ্যাবিউজও করা হয়, যেটার ব্যাপারে ওর কোনো আইডিয়া নেই, কারণ কেউ ঘুমিয়ে পড়ে। তারপরে এইটা ও লাস্ট 1 সপ্তাহ ধরে ফেস করছে, যেটা ওই জ্বরের মধ্যে যে মানে মশারি টেনে কেউ উঠছে, ভেতরে উঠে বসছে, তারপর ওর আর কিছু মনে থাকছে না, বা ও ঘুমিয়ে পড়ছে না, ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাচ্ছে, ও জানে না। ঘুম থেকে যখন উঠছে ওকে এরকম শরীরে দাগ, কামড়ানোর দাগ, যন্ত্রণা, বিভিন্ন ধরনের, মানে গা হাত পায়ে ব্যথা, কোমর মনে হয় যেন ফেটে যায় যন্ত্রণায়, পায়ে দাগ, নখ উপড়ে, একবার ঘুম থেকে উঠেছে দেখছি যে নখ উপড়ে গেছে, মানে বুড়ো আঙ্গুলের নখটা না পুরো উপড়ে উপড়ে গেছে পুরো। মানে ভাবো কতটা পেইনফুল হতে পারে, যে মানুষটা ঘুমিয়ে আছে সে জানে না, ঘুম থেকে সে উঠে দেখছে তার বুড়ো আঙুলের নখ পুরো উপড়ে আছে, পুরো রক্ত, মানে বিছানায় রক্ত পড়ে আছে ওই জায়গাটা থেকে, সব থেকে রক্ত বেরাচ্ছে। হ্যাঁ, ওর কিন্তু মনে নেই, কিচ্ছু জানে না যে ওর সাথে কি ঘটছে। চুলের খাপ, তোমাকে বলছি না যে মানে এতটা, মানে একটা চুল তুমি টেনে দেখো না, একটা চুল টানলেই জায়গাটা কেমন মানে মানে ব্যথা করে আমাদের। ওর পুরো একটা মানে এতটা মানে ধরো 100টা চুল মানে কেউ একটা জায়গা থেকে টেনে মানে ছিঁড়ে দিয়েছে, এই জিনিসটা হয়। তো তখন ও বলে যে এরকম এরকম ব্যাপার আমার সাথে ঘটছে। তো তখন ওরা কি করে, মানে ওদের কাছে তো আর কোনো যুক্তি নেই কিছু, কারণ কি যেহেতু ওর মা নিজের চোখে এই জিনিসটা দেখেছে, প্লাস মেয়ের তো ডাক্তার দেখে কোনো কাজ হচ্ছে না, তখন ওরা কোনো আবার ওই মৌলবীর কাছে যায়, গিয়ে বলে যে আপনি তো বলেছিলেন ওকে, মানে যা যা ঘটনা তো মৌলবী জানতেনি, আর বলে যে আপনি তো ওকে বলেছিলেন যে এরকম ভাবে জামা কাপড়টা ভাসিয়ে দিতে, ও তো ভাসিয়ে দিয়েছে, তাহলে ওর সাথে কেন এরকম হচ্ছে, তাহলে তো এতদিনে ঠিক হয়ে যাবার কথা। তখন মৌলবী যেটা তখনও বলেছিল আবারও বলেন যে প্রথমত ওর জামাটা জ্বালানো তো একদমই উচিত হয়নি, কারণ কি ও যখনই ও যে ঘটনাটা বলেছে, দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়েছে, ওর সাথে কিন্তু প্রথমবারে কিছু হয়নি। প্রথমবারে ও ভয় পাচ্ছিল হালকা, তারপরে ও স্বপ্ন দেখে যখন প্রথমবারও মৌলবীর কাছে যায় ভয় পেয়ে, সেকেন্ড বার যখন ওর বান্ধবী ওকে আবার নিয়ে যায় স্বপ্নের কথা বলে, তখন ও মুখ দেখে যে এই এন্টিটিটা, তার ফেসটা প্রথমবারও রিভিল হয়। থার্ড বার যখন ও জানতে পেরে যায় যে আচ্ছা ব্যাপারটা এইটা হলেও হতে পারে, তখন ও পিঙ্কিকে ফোন করে, পিঙ্কি কিন্তু মারা যায়, রহস্যজনক ভাবে ও মারা যায়, সেটা অ্যাক্সিডেন্ট বলো বা যাই বলো, ও মারা যায়। থার্ড যখন ও গিয়ে ওই আগুন মানে জানতে পেরে ওই জামা কাপড়ে আগুন ধরিয়ে দিল, তারপর থেকে ওর সাথে আবার এই জিনিসগুলো ঘটছে। তা মানে ওই মৌলবীকে জিজ্ঞাসা করে তুমি কি কোনোভাবে এই জামাটা পরেছিলে, গায়ে নিয়ে কোথাও বেরিয়েছিলে বা কিছু করেছিলে, তখন ও বলে যে না আমি তো জামাটা পরে কোথাও বেরাইনি, কারণ কি সেরকম সুযোগ হয়নি, কিন্তু জামাটা যখন পেয়েছি আমি জামাটা গায়ে দিয়ে, মানে যেমন আমরা ট্রাই করি জামা কাপড়, নতুন জামা কাপড় পেলে যে ট্রাই করে, তো আমি ট্রাই করে দেখেছিলাম। তখন উনি জিজ্ঞাসা করেন তুমি কি ধুয়েছিলে জামাটা, ধুয়ে ট্রাই করেছিলে বা ধুয়ে তুমি আলমারিতে রেখেছে, তখন ও বলে যে পিউ বলে যে ধুয়ে নতুন জামা কাপড় তো কেউ রাখে না, আর আমার তো কোনো আইডিয়া ছিল না যে এইটার সাথে এত কিছু থাকতে পারে, বা এটা থ্রেফটের জামা কাপড়, আমি তো জানতাম না, তো আমাকে নতুন জামা কাপড় হিসেবে দিয়েছে, আমিও নতুন জামা কাপড় হিসেবেই পরেছি। তখন উনি মানে বলে মানে সবাইকে যে হতে পারে এন্টিটিটা, একটা তো রাগ রয়েছে জামা কাপড় জ্বালিয়ে দিয়েছে, দ্বিতীয়ত এটা হতে পারে যে ওই এন্টিটিটা কোনোভাবে না ওর সাথে যুক্ত হয়ে গেছে, যেহেতু ওই জামা কাপড় না ধুয়ে ওই পরে নিয়েছে, ওটা পরে আবার ওই অবস্থাতেও আলমারিতে রেখে দিয়েছিল, আর জিনিসটা পুরোটাই আলমারি ঘটিত, ওই স্বপ্নটা দেখো মানে পুরোটাই আলমারির সাথে যুক্ত, মানে আলমারিতেই জামাটা ছিল, আলমারির দরজাই প্রথম থেকে খুলে যাচ্ছিল, তো বুঝতে পারিনি, হয়তো সেই জন্যই জিনিসটা এখনো ওর ওপর মানে রয়েছে, জিনিসটা পুরোপুরি কাটেনি। তখন যাই হোক ওকে তাবিজ কবজ দেওয়া হয়, ওকে বলে যে আপনারা যদি আরো কোথাও নিয়ে যেতে পারেন ভালো কোনো জায়গায়, সেখানেও আপনারা নিয়ে গিয়ে আপনারা ট্রাই করুন, ডক্টরও দেখান, সবই করুন, আমি তো দিচ্ছি তাবিজ কবজ যা দেওয়ার দিচ্ছি, তবে আপনাদের যদি মনে হয় যে হচ্ছে না কাজ, আপনারা আরো কোনো ভালো জায়গায় নিয়ে যান। তো ওরা কি করে, মানে ওখান থেকে তো নিয়ে যায়, তখন ওর জ্বরটার কমে না, মানে ওই তাবিজ কবজ দেওয়ার পরও জল পড়া তেল পড়া যাই দেয়, তাতেও সত্যি বলতে ওর কিছু হয় না। তারপর ওকে নিয়ে ওদের যে কি বলবো, একজন চেনা জানা গুরু ছিলেন, মানে ঠিক ওদের মানে দীক্ষা গুরু বলা যায়, ওদেরকে দীক্ষা দিয়েছিলেন যিনি আর কি, তো ওনার সাথে মানে কথাবার্তা বলা হয়, যেহেতু তার আগে অব্দি তো ওর বাবা মা কিছুই জানতো না, এই ব্যাপারটা নিয়ে যখন বলা হয় ওদেরকে যে এরকম এরকম ব্যাপার রয়েছে, তখন আর কি উনি
হয়তো কোনো প্রিকশন দিয়ে ঠিক মানে এখনো সুস্থ রয়েছে মোটামুটি, বাট এখনো ও প্রচন্ড দুর্বল, মানে এখনো অব্দি যে 3 বছর কেটে গেছে, 3-4 বছর, এখনো কিন্তু ও দুর্বল রয়েছে। মানে এখনো ওর শরীরে সেই আগে যেমন ও একটা মানে চনমনে ভাব ছিল, সেটা মানে ওর লাইফ থেকে পুরো মুছে গেছে। প্লাস একটা মানে মানসিক একটা যন্ত্রণা রয়েছে ওর, যে বান্ধবী, যে ওর এত কাছের একটা মানুষ যে মানে মারা গেল, সেই রহস্যটা এখনো ও জানে না যে এটা কি এই মানে রিলেটেড কিছু কিনা, মানে নর্মাল একটা অ্যাক্সিডেন্ট, সেটাও জানে না। তো এখন মোটামুটি ও সুস্থ আছে। তোর সাথে আমার এই 3-4 মাস আগে দেখা হয়ে এই ঘটনাটা আমি জানতে পারলাম। তো যখন থেকে আমি চেষ্টা করছি এই ঘটনাটা তোমার সাথে আমি শেয়ার করব, এই ডিসেম্বর মাস থেকে আমার সাথে আবার আমাদের ঘরে বিভিন্ন ধরনের ঝামেলা লেগে আছে। তো আমি আর বলে আর উঠতে পারিনি, লাস্টে গিয়ে আজকে সুযোগ হয়েছে তোমাকে এই ঘটনাটা জানানোর। দেখো মানে তুমি এই টোটাল যে ব্যাপারটা বললে, ঠিক আছে, এটা সত্যি কথা বলতে খুবই মর্মান্তিক একটা ব্যাপার, এন্ড হুম। একটা অদ্ভুত ক্রিপিনেস রয়েছে। হাউ উড ইউ নো যে কেউ তোমাকে যে গিফটটা করছে, সেই গিফটের জামা কাপড়টা পুরনো কারোর ইউজ করা জিনিস, ঠিক আছে? এবার তার থেকেও বড় কথা হচ্ছে যারা নিয়েছে তারাও হয়তো সেরকম ভাবে তো বোঝেনি বা গা করে হুম। ব্যাপারটা। না, Then যারা that- নিয়েছে তারা তো হ্যাঁ, তারা তো নিজেরাও তো সেই জিনিসগুলো কিনেছে। মানে এমন না যে হুম। পিঙ্কি শুধু মানে ওকেই দিয়েছে, পিউকে তো দেয়নি। ও বেশিরভাগ জামা কাপড় নিজের জন্যই রেখেছে, ওকে হয়তো সেখান থেকে 2-3টে জামা কাপড় দিয়েছে। আর যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড ছিল, মানে সেটা তো মানে ভাবাটা উচিত না যে ওকে জেনে বুঝে এরকম কিছু দেবে। বাট এরকম অনেকেই আছে যারা ধরো কোনো নিজের স্বার্থ সিদ্ধ করতে এরকম অনেক কিছুই কিন্তু গিফট করে, যেগুলো কিন্তু ঠিক না। হুম। তো যেমন আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, আরো ছোট একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করছি জাস্ট। তো আমার একটা বান্ধবী ছিল, ঠিক আছে, আমি তার নাম নিচ্ছি না, তার সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। তো সেই বান্ধবীটার সাথে মানে আমরা স্কুলেই পড়তাম, খুব ভালো মানে একটা সম্পর্ক ছিল। মানে আমি আমার দিক থেকে তো ছিল, আমি ভাবতাম যে খুব ভালো সে আমার বান্ধবী। জানি না তার আমার প্রতি কোনো হয়তো ঈর্ষা ছিল বা কোনো হিংসে ছিল। হুম। সে আমাকে মানে এটা কোনো জিনিসের বেসিসে বলছি না, জিনিসও বলছি, আমি সব দিক থেকেই বলছি যে মানুষের না কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না। হুম। আমাদের ঠিক পরীক্ষার আগে, এটা তোমার ক্লাস মানে এটা মাধ্যমিকের পরীক্ষার আগের কথাই বলছি, বা টেস্টের সময়কার কথা আমি তোমাকে বলছি, সেই সময়ের কথা। ও মন্দির টন্দিরে যেত, ঠিক আছে, পুজো পার্বণে ও থাকতো, আমরাও থাকতাম সবাই, আমিও খুব স্পিরিচুয়াল মানুষ। হুম। বাট ওই ছোটবেলায় তো আর মানুষে তো আর ঠাকুর দেবতা নিয়ে তো মানে যেটা বাবা মারা শেখায় সেটা নিয়েই থাকে। তো ওকে দেখতাম ও না মানে ও মানে ওই তোমার কি বলবো, বজরংবলির যে তিলক টিলক ওগুলো কেটে আসতো, ওরকম হাতে ওর মানে তাবিজ সব বাঁধা থাকতো। তো আমি জানি না ওরকম একটা মানুষ এরকম কি করে করতে পারে। ও একদিন না হঠাৎ করে ওই পরীক্ষার আগে আগে হুম। হুম। আমার তোমার আর আমার না এই মার্চ মাসে আমার জন্মদিন, এই তোমার মার্চের 22 তারিখে আমার জন্মদিন। তো আমার না এই জন্মদিনের আগ মানে ঠিক ওই টাইমটাতেই সবসময় পরীক্ষা, ওই টাইমটাতেই পড়তো, মানে সে তোমার যে কোনো পরীক্ষা বলো, আর দোলও এই টাইমটা পড়তো। তো আমি কখনো আমার জন্মদিনটা সেভাবে সেলিব্রেট করতে পারতাম না। তো কি কর, আমার এই পরীক্ষার যেহেতু মানে আগে আগে আমার জন্মদিনটা, তো মা ওরকম কাউকে ইনভাইট করেনি, মানে রিলেটিভের মধ্যেই কজন ছিল, আর আমার কয়েক বান্ধবীকে ইনভাইট করা হয়। তো তার মধ্যে ওকেও, যেহেতু ও আমার খুব ভালো বান্ধবী ছিল, তো ওকেও আমি ইনভাইট করি। ও আমাকে একটা গিফট দেয়, ঠিক আছে, একটা না মানে ব্রেসলেট টাইপের কিছু একটা ও আমাকে দিয়েছিল। আমি আহ, বলতে নেই, বাট ওই ব্রেসলেটটা পরার পর থেকে না আমার শরীর প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেছিল। খারাপ হয়ে আমার মানে গেছিল? প্রচন্ড ভাবে খারাপ হয়ে গেছিল। আর ওটা মানে আমি যখন আমি এটা খেয়াল করেছি, ওটা যখন মানে আমি সেই মানে কথাতেই আমার এই প্রসঙ্গটা উঠলো, আমি যখন ব্রেসলেটটা রেখে দিতাম তখন কিন্তু আমার কিছু হতো না। আমি যখনই ব্রেসলেটটা পরে কোথাও বাইরে যেতাম আমার সাথে কিন্তু খারাপ হতো। আর ধর আমি পড়ে গেলাম, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা ধর আমি ওই ব্রেসলেট পরে যখন আমি পরীক্ষা দিয়েছি, এবার অনেকে ভাববে যে এটা কুসংস্কার, ওটা কোনো ব্যাপার না, বাট এটা আমি আসছি, এটা কুসংস্কার না, এটা সত্যি আমার সাথে ঘটেছে। হুম। হুম। ওই ব্রেসলেটটা যখনই আমি পরে বেরাতাম তখনই মানে যেই কদিন আমি পরে বেরিয়েছি সেই কদিন আমার সাথে খারাপ কিছু ঘটেছে। ইভেন আমি ওই ব্রেসলেটটা পরে আমার মনে আছে পরের বছর, মানে ভাবো তখন আমি জানতেও কিন্তু পারিনি যে এই ব্রেসলেটটার জন্য মানে এইসব কিছু ঘটছে। আমি পরের বছর সরস্বতী পুজোতে শাড়ি পরে আমি গেছিলাম, হুম। সেই মানে মানে তোমার রিক্সাতে উঠেছিলাম, শাড়ির আঁচল কোনোভাবে রিক্সার ওই চাকায় পেঁচিয়ে না পুরো আমার মানে সেফটি পিন পুরো আমার কাঁধ থেকে ঢুকে পুরো মানে ফালা ফালা হয়ে গেছিল আমার পিঠ। মানে ভাবতে পারবে না যে কি মানে যেই কদিন আমি ব্রেসলেট পরেছি আমার সেই কদিন খারাপ হয়েছে। ইভেন সেই বান্ধবীটা আমাকে না মাঝে মাঝেই মানে আমার এই জন্য ডাউট আরো হতো, ও আমাকে না মাঝে মাঝে জিজ্ঞাসা করতো এই তোর ব্রেসলেটটা পছন্দ হয়েছে? আমি বলতাম যে হ্যাঁ ভালো। তখন ও বলতো কি পড়িস না তো, স্কুলে পড়ে আসবি, দেখবো কেমন লাগে। তো আমি ওর মন রাখার জন্যও পড়ে এসেছি। আর যখনই আমি পড়ে আসতাম তখনই আমার সাথে খারাপ। ধরো আমি পরীক্ষা, ও বলতো কি পরীক্ষার টাইমে পড়ে আসিস না কেন, কিছু হবে না। তা আমি বলতাম যে পরীক্ষার টাইমে তো ম্যামরা তো অ্যালাউ করবে না, যেহেতু গার্লস আমাদের স্কুল ছিল। তো
তো সেখান থেকে আর প্রচন্ড স্ট্রিক্ট, তো ম্যামরা কানের দুলও অ্যালাউ করতো না, আর আমি পড়েও যেতাম না। তো সেখান থেকে ও আমাকে সাজেস্ট করছে, যেখানে ও ছোট থেকে ওই স্কুলেই পড়েছে, ও আমাকে সাজেস্ট করছে একটা ব্রেসলেট পরে আসতে। তো সেটা মানে খুব অড না জিনিসটা, মানে ও কেন আমাকে সাজেস্ট করছে পরীক্ষার দিনে ব্রেসলেট পরে আসতে? তো আমার না খুব ডাউট হতো, আর আমি এটা খেয়ালও করতাম যখনই আমি ব্রেসলেট পরতাম তখনই আমার সাথে কিছু না কিছু ঘটছে। ইভেন ও আমাকে ও পুজো টুজো করতো অনেক কিছু, তো আমাকে না যখনই স্কুলে আসতো, আমাকে শুধু একা আমাকে যে দিত সেটা না, আরো 2-3 জনকে এরকম হতো না, বেছে বেছে প্রসাদ দিত, বলতো কি এই প্রসাদ খা, আমি মানে পুজো করে এসেছি, এই প্রসাদটা খা। ও নিজে কিন্তু সেখান থেকে, কখনো আমরা ধর বলতাম যে তুইও খা, বলতো যে আমি তো খেয়ে নিয়েছি প্রসাদ, তোরা খা। খাওয়ার পরেই মানে প্রসাদ বলতে নেই, প্রসাদ তো মানে ভগবানের, দেখো আমরা তো ভালো মনেই খেতাম, সে ভালো মনে খেয়েছি হয়ে মানে খেয়েছি বলেই হয়তো খারাপ কিছু হয়নি, বাট ওর প্রসাদ খাওয়ার পরেই না পেটে গন্ডগোল, শরীর খারাপ, জ্বর এসে যাবে, এই জিনিসগুলো ফেস করেছি, মানে লিটারালি ফেস করেছি। আর এই জিনিসটা কিন্তু প্রথমত আমরা জানতেও, মানে আমি জানতে পারিনি, পরের বছর যখন বললাম তোমাকে যে সরস্বতী পুজোতে এই ঘটনাটা ঘটেছে, রিক্সা তারপর হ্যাঁ এক্সট্রা যখন মানে পুরো আমার কি বলবো সেফটি পিনটা মানে ঘাট থেকে ঢুকে গেছে, তোমার যেমন আমরা মানে শাড়ি পরলে তো পিন আপ করি, ওই সেফটি পিনটা পুরো ওপেন হয়ে পুরো ঘাড়ে মানে পুরো ঢুকে পুরো ফালা ফালা হয়ে গেছে পুরো পিঠটা। আমি যেতেই পারিনি পুজোতে, মানে আমি অ্যাটেন্ডই করতে পারিনি স্কুল, তুমি ভাবো এমন মানে খারাপ কন্ডিশন হয়ে গেছে। আমি যখন মানে আমার অন্যান্য বান্ধবীও তো ছিল, অনেকেই চিনতো ওকে, যেহেতু একই স্কুলে পড়ি, তো তারাও না আমাকে এরকম এরকম কথা বলেছে যে ও না একটু অদ্ভুত ধরনের, ও না কোনো কিছু নিয়ে খুব বেশি ফোর্স করে, কোন একটা ধরো ওদেরকেও ইনভাইট করেছে, মানে ওরাও ইনভাইট করেছে ওকে জন্মদিনে, ও ধরো কোনো জিনিস দিল, ও ও খুব প্রচন্ড পরিমাণে ফোর্স করতো তাদেরকে যে ওরা যেন সেই জিনিসটাকে ইউজ করে। এবার দেখো আমি যখন তোমাকে ভালোবেসে কোনো একটা জিনিস দেবো, আমি অফকোর্স এই বলে তুমি সেই জিনিসটা পড়ো, বাট আমি তোমাকে নিশ্চয়ই বলবো না যে হ্যাঁ তোমার পরীক্ষার টাইমে তুমি কৌস্তব একটা ঝিকিমিকি জামা পরে চলে আসো, আমি তোমাকে দিয়েছি বলে তোমাকে ওটা পড়তে হবে, বা তোমাকে আমি কোনো একটা লকেট দিয়েছি, তুমি যেই জায়গায় তোমার যাবার না, মানে সেই জিনিসটা পরে যাবার না, তুমি সেই জায়গায় পরে চলে যাও। ধরো তোমার কোনো শুভ কাজ, তুমি যাচ্ছ কোনো মন্দিরে যাচ্ছ, তুমি সেরকমই একটা পোশাক পরবে। তোমাকে যদি এখন আমি বলি যে তুমি একটা, তোমাকে আমি একটা হাফ প্যান্ট দিয়েছি, একটা খুব সুন্দর একটা জামাটা মানে ফ্লাওয়ার টাইপের একটা জামা দিয়েছি, তুমি ওটা পরে চলে যাও, পার্টি টাইপের জামা দিয়েছি পরে চলে যাও, তুমি নিশ্চয়ই যাবে না, একটা মানানসই আছে। এবার সেই জিনিসটা আমার বলাটাও তো একটা অদ্ভুত ধরনের তোমার লাগার কথা না, যে ওরকম ভাবে বলছে কেন, এটা কি এই জায়গায় আদৌ পড়ে যাওয়ার জিনিস? তো এই জিনিসটাও কিন্তু অনেকের সাথেই করতো, আর যাদের সাথে ও এটা করতো, আর ওর একটা প্যাটার্ন ছিল, যারা ধরো আহ ধরো ক্লাসে একটু ভালো রেজাল্ট করে, ও না তাদের সাথে খুব ভালোভাবে মিশতো, তাদের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। আর তাদের, এবার যাদের সাথে ধরো ভালো বন্ধুত্ব হবে তারাই তো ধরো তোমাকে মানে কি বলবো ইনভাইট করবে, বা তারাই তোমাকে সবকিছু জানাবে, তাদের সাথে মানে কাইন্ড অফ আমার এটা ফিল মানে পরে গিয়ে ফিল হয়েছিল ও না তাদের সাথে অ্যাটাচ হয়ে যেত ফার্স্টে, বাট তাদের ক্ষতি করার হয়তো কোনো ধরনের ইন্টেনশন নিয়ে করতো। তো এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছি, আমি ওর সাথে সত্যি বলতে আর কথা বলিনি। আমি জানি না জিনিসটা কতটা মানে 100% আমি ঠিক কিনা, বাট আমি এইটুকু বলতে পারি ওই যে ব্রেসলেটটা ছিল আমি ওটা ফেলে দিয়েছি, ওটা ফেলার পর আমার সাথে এরকম কিছু ঘটেনি, বাট ওই ব্রেসলেট আমি যে কবার পরেছি, ওই ব্রেসলেটটা আমার কাছে প্রায় 1-1.5 বছর ছিল আমার ঘরে, আর যতবার আমি গায়ে নিয়েছি ওই ব্রেসলেট ততবার আমার সাথে খারাপ হয়েছে। মানে আমি হেন কোনোদিন মানে আমি কোনোদিন না টেস্ট করার জন্য নিয়েছি, যে আজকে দেখি তো আজকে তো কিছু করার নেই, ঠিক আছে আমি ব্রেসলেটটা পরে আমি বেরাই দেখি কিছু হয় কিনা, আমার সাথে সেদিনকেও হয়েছে কিছু না কিছু। মানে ব্যাপারটা তোমার মনে হতে পারে এটা খুবই আনকমন একটা ব্যাপার মৌসুমী, ঠিক আছে, হুম। বাট এটা কিন্তু নয়। আমার কাছে এরকম হাজারটা কেস আসে, ঠিক আছে, স্পিরিচুয়াল হেল্পের জন্য, অ্যান্ড এখানে মানে তুমি বুঝতে পারবে না তুমি তার কি ক্ষতি করেছো, তুমি তাকে তার কোন পাকা ধানে মই দিয়েছো, বাট তোমার ক্ষতি সেটাই। করার জন্য কারোর না কারোর নজর তোমার উপর রয়েছে। আমি এই জন্য বলি যে কারোর মানে বলাটা ঠিক না, বাট স্টিল একটু প্রিকশন রাখা উচিত। কারোর বাড়ি থেকে কোনো মিষ্টি খাওয়ার আগে আমি ভেবে নেবো যে এ আমার ক্ষতি করতে পারে কি পারে না। সেটা ঠিক আছে, বাট দেখো ঠিক আছে। তাহলে কি মানুষ কাউকে কি বিশ্বাস করবে না? এবার দেখো তুমি যেহেতু স্পিরিচুয়াল এমনই তো হেল্পের জন্য যাও, এমনই তো মনে হচ্ছে হ্যাঁ এখন, তাই না? এবার সেটাই, এবার ভাবো আমার ছোট মানে আমরা একসাথেই পড়াশোনা করি, মানে আমি ওকে তো প্রচন্ড ভালো বন্ধুই ভাবতাম, মানে ও আমার, আমি যে বেঞ্চে বসতাম তার পিছনের বেঞ্চেই বসতো, আমরা খুব ভালোভাবে মানে কি বলবো ভালো বান্ধবী ছিলাম, ইভেন ও আমার বাড়িতেও এসেছে বহুবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ও আমার সাথে মানে এই জিনিসটা করবে, আমার কাছে আমি বলবো না যে আমার কাছে 100% প্রুফ রয়েছে, বাট আমি এই জিনিসটা নিজে ফেস করেছি। উপলব্ধি এবার করতে আমি পেরেছো। হ্যাঁ, এবার আমি কিন্তু ওর নামটা সেজন্যই নিলাম না, আমি যদি মানে 100% শিওর হতাম আমি কিন্তু ওর নামটাও নিয়ে ফেলতাম এখানে, কারণ কি আমার রাগ আছে সেই জিনিসটা নিয়ে, বাট আমি নিলাম না, কারণ কি আমি সেই জিনিসটা ওকেও জানাইনি, আমি জাস্ট ওর সাথে কাট অফ করে ফেলেছি।
ইভেন ও না তারপর যখন কাট অফ করেছে, ও তখন ও যখন কথা বলতো আমার সাথে, ধরো মেসেজ করলো, কখনো কথা হলো, ও আমাকে কিন্তু ওই ব্রেসলেটটা নিয়ে জিজ্ঞাসা করতো, কি রে পড়িস না? মানে অদ্ভুত লাগে না যে তার সাথে ধরো তোমার 6 মাস 7 মাস কোনো কথা নেই, তোমার সাথে কথা হচ্ছে, হুম। তোমাকে জিজ্ঞাসা করলো কেমন আছিস, তোমাকে ধরো জিজ্ঞাসা করছি আমি, কৌস্তব কেমন আছো? তুমি বললে ভালো আছি। আচ্ছা কি করছো এখন? আচ্ছা তুমি, আমি তোমাকে যে গিফটটা দিয়েছি তুমি পড়ো এখন। মানে যে গিফট তোমার এত সমস্যা, যেটার জন্য তুমি কাট অফ করছো, সেটা নিয়েই আবার সে তোমাকে জিজ্ঞাসা করছে, তার এত মানে কিউরিসিটি কেন হবে? সে তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আর সেটা এমনও কোনো অমূল্য ধন নিশ্চয়ই নয় যার জন্য মানে তোমাকে সারাক্ষণ ওটা পড়ে থাকতে হবে, যেটা হলো বাস্তব কথা। তো সে কেন একটা সিম্পল ব্রেসলেট নিয়ে মানে এত বেশি মানে এক্সাইটেড ছিল যে ওটাকে পড়ানোর জন্য, মানে সে চায় আমি ওটা পরে সারাক্ষণ থাকি। তো খুব অদ্ভুত একটা ব্যাপার আমার লেগেছিল, আমি তো ওর সাথে পুরো কাট অফ করে দিয়েছি। মানে এখনো ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সেই স্কুল লাইফ থেকে এখনো অব্দি ওর সাথে আমার কোনো যোগাযোগ আর আমি রাখিনি। তোমার তো দুটো সেটা থেকে এক্সপিরিয়েন্সই না মানে খুব ইউনিক টাইপের ছিল, একটাই কারণে মানে এখানে প্রবলেমটা এরকম না উড়ে এসে জুড়ে বসছে, একটা উটকো ঝামেলা, ঠিক আছে? এরকম উটকো সেটাই। ঝামেলার মধ্যে অনেক মানুষই পড়েন বাট সোর্সটা খুঁজতে পারেন না। তোমরা যে সোর্সটা বুঝে গেছিলে বা কিছু, এটা মানে হুম মানুষের লাইফে অনেক সময় অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যায়, বাট কানেকশনটা কি, হোয়াট ইজ দ্য মেন মানুষ অরিজিন, বুঝতে পারে না। সেই জিনিসটা জানতে পারে না। তার জন্য যে সিমটমস গুলো রয়েছে সেগুলো পারসিস্টেন্ট হয়ে থাকে, সেটা চলতেই থাকে চলতেই থাকে। এবং এই যে সেটাই পার্টিকুলার জিনিসটা তোমরা যে জানতে পেরেছো, অনেকে যেহেতু জানতে পারে না তারা রিকভার করতে পারে না। কি কারণে সেটাই, প্রবলেমটা হয়তো হচ্ছে তাদের সাথেই নর্মাল ভাবেই সেটা থেকে যায় জিনিসটা। আজকে এক্স্যাক্টলি। ধরো আমি যদি ডাউটই না করতাম সেই জিনিসটার প্রতি, আমার মাথা চলে বলে আমি ডাউট করেছি, কারণ কি আমি খেয়াল করেছি যে আমার সাথে এরকম ঘটছে কেন হঠাৎ করে। যদি আমি ডাউট না করতাম সেই জিনিসটা, হয়তো আমি মানে এমন একটা মেয়ে, আমি সব জিনিস আমার না মানে ছোটবেলায় আমার জ্যামিতি বক্স আমার কাছে রাখা আছে, আমাকে যে যা গিফট দেয় আমি খুব যত্ন করে রাখি। সেই জিনিসটা হয়তো এখনো আমি আমার সাথে নিয়ে কিন্তু এই ঘরে নিয়েও আসতাম। আমি যেহেতু এক্স্যাক্টলি। ডাউট করেছিলাম সেই জন্য হয়তো আর আমি ওটাকে এখানে মানে তোমার ফেলে একটা দিয়েছি। সুবিধা যেটা হয়েছে, তোমার একটাই জিনিস, অনেকের এসে দেখেছি মাল্টিপল জিনিস কেউ কাউকে গিফটে দিয়েছে বা সামথিং, তোমার একটা হুম জিনিসের জন্য পার্টিকুলারলি মনে হচ্ছে প্রবলেমটা শুরু হয়েছে বা প্রবলেমটা চলছে, তুমি সেটাকে হুম ডিস্ট্রয় করে দিলে, তারপরেও হ্যাঁ দেখছো তোমার প্রবলেম সলভ হচ্ছে না, বাট স্টিল তোমার অন্য জিনিসগুলো তোমার কাছেই রয়েছে, তুমি সেগুলোর উপরে সন্দেহ করছো না, তাই জন্য তোমার মনে হচ্ছে না এটার সাথে তো এইগুলো কানেক্টেড না। সেটাই। এবার অনেক সময় এরকমও ঘটতে পারে যে ধরো তুমি যে জিনিসটাকে নিয়ে সন্দেহ, সেই জিনিসটাতে অ্যাকচুয়ালি প্রবলেমই না, হয়তো তার সাথে অন্য কোনো জিনিসের প্রবলেম, বাট তুমি সেটাকে ডাউট করোনি, পরে গিয়ে তুমি বুঝতে পেরেছো যে আচ্ছা এইটা প্রবলেম না এইটা প্রবলেম। যেমন প্রথম ঘটনাটায় ফার্স্টে আমরা মানে আমি যেটা ভেবেছিলাম ওই আলমারিটা নিয়ে হয়তো কোনো প্রবলেম রয়েছে, আমার ফুল ডাউট ছিল এই আলমারিটাতে কোনো গন্ডগোল রয়েছে, হয়তো সেই আলমারিটা থেকেই মানে সেই জিনিসটা যেহেতু আলমারি থেকেই দেখা দিচ্ছিল, তো আমি ভেবেছিলাম যে আলমারিটাতে প্রবলেম, বাট ইভেন ওরাও ভেবেছিল যে আলমারি থেকেই হয়তো কোনো প্রবলেম হঠাৎ করে শুরু হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি তো আলমারিটা প্রবলেম ছিল না, ছিল তো তোমার জামাটা, যেটা ও লাস্টে মানে মানে বুঝতে পেরেছিল। আর যখন বুঝলো তখন মানে প্রায় মানে কি বলবো অনেক কিছুই ওর লাইফ থেকে চলে গেছে যার জন্য। বা তো অনেকটা সেটা খুবই ক্ষতি হয়ে গেছে। প্যাথেটিক, অনেকটা ক্ষতি হয়ে গেছে না। এবার ইভেন ভাবো যার বাবা মা তার সন্তানকে হারিয়েছে, তাদের কষ্টটা ভাবো। এবার সেখানে কোনোভাবে কিন্তু আমার যেটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই কথা আমি মানে বলতে ভুলে গেছি, যে তোমার যে মৌলবী ছিলেন উনি কিন্তু এই কথাটাও বলেছিলেন যে যেহেতু ও তোমার ক্ষতি করতে পারলো না, হুম। যেহেতু মানে কোনোভাবে তো মানে এই যে তোমার এই তাবিজ কবচ হয়তো 100% ওকে প্রোটেকশন দিতে পারেনি, বাট কিছুটা তো প্রোটেকশন দিয়েইছে ওকে হয়তো। আর এই যে রাগটা মানে যেই এন্টিটিটা রয়েছে, ও যে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, আর ও যে এই তাবিজ কবজ নিয়েছে ওর ওপর তো রাগটা গিয়ে পৌঁছালো না। তো আলটিমেটলি পিঙ্কি যে ছিল, ও একে তো ওই জামাটা ওই নিয়ে এসেছে ওখান থেকে, কেনা জামাটা তো অ্যাকচুয়ালি পিঙ্কি নিয়ে এসেছিল না, হুম, পিঙ্কি হুম। এনে গিফট করেছে, প্লাস পিঙ্কি ওকে নিয়ে নিয়ে আবার মসজিদে যাচ্ছে, পিঙ্কির সাথে ও আলোচনা করবে। তো হয়তো সেই জিনিসটা ওর ওপর গিয়ে পড়েছে, না হলে কোনো মেয়ে সুস্থ স্বাভাবিক মেয়ে কলেজে যাচ্ছে, একটা মেন মানে হাইটা কি বলবো তোমার, রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, ও দাদার হাত ধরে দাঁড়িয়ে আছে গল্প করছে, হঠাৎ করে সে 2 পা এগিয়ে কেন দাঁড়িয়ে যাবে রাস্তার মাঝখানে যেখানে এত মানে স্পিডে গাড়ি যাচ্ছে? এটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের তো লক্ষণ হতে পারে না। এক্স্যাক্টলি ও না। হঠাৎ করে এটা করবে কেন? তো ওর পুরো রোষটা হয়তো ওর ওপর এসে পড়েছে, তো যার জন্য ও এখনো আক্ষেপ করে। তো সেটাই, বাট মানে নিয়তির হাতে তো মানে কারোর তো কিছু জানার থাকে না, না নিয়তি যেটা ঠিক করে সেটাই হয়। আজকে যদি ওরা সেই জামা কাপড়গুলো না কিনতো, তাহলে হয়তো এই মানে এই যে বিভীষিকাটা নেমে এসেছে ওদের লাইফে সেটা হয়তো আসতোই না। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। পুরোটাই কি শুধু ভয় ছিল, মানসিক চাপ ছিল, নাকি পুরোটাই কল্পনার ফল? হোয়াট ডু ইউ থিঙ্ক?
বরানগরের সেই বাড়িটা আজও দাঁড়িয়ে রয়েছে। সবকিছু আগের মতোই, হয়তো অস্বাভাবিক নেই, কিন্তু এমন কিছু ঘটে গেছে সেখানে যার ছাপটা এখনো রয়ে গেছে। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমি আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে